রহমান রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আজকে স্বল্প সময়ের নোটিশে লাইভে আসলাম। ছুটির দিন, আগামীকাল ছুটি, আজকে তো বৃহস্পতিবার, এই জন্য কালকে অফিসের যাত্রা নাই, এই জন্য খুব ফ্রি। মানে ছুটির দিনটা আসলে ভালো ফিল করা যায় আগে, ছুটির আগের দিনটা। আর ছুটির দিন তো কেটেই যায়। তো যাই হোক, অনেক কথা বলবো। আমি অপেক্ষা করতেছি। লাইভে এখনো কাউকে দেখতে পাচ্ছি না, ইনশাল্লাহ চলে আসবে সবাই ইনশাল্লাহ। আমি নির্ধারিত সময়ের একটু আগেই চলে আসছি, 3 মিনিট। তো 3 মিনিটে যখন আসছি, এর মধ্যে 2-1 চলে আসুক ইনশাআল্লাহ। কথা হবে সবার সাথেই। বিশেষ করে কথা বলবো সিরাজগঞ্জ উল্লাপাড়ার রাজনীতি নিয়ে কথা বলবো। অনেক বিষয় নিয়ে, জাতীয় বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসলে আমি তো সেরকম রাজনীতিবিদ না, কিন্তু একটা দলের ছোট্ট সমর্থক আর কি। সেখান থেকে কথাগুলো বলবো। এবং মুক্তি চিন্তার যে একটা বিষয় এখন সম্ভব জায়গায় হয়ে গেছে, যেমন ফেসবুকের মাধ্যমে এখন মানুষ কথা বলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আসলাম আসলে প্রতিবাদ জানাতে, কিছু দৃষ্টিগোচর রাজনীতির ব্যাড কালচার। ইতিমধ্যে চলে এসেছেন সবুজ মিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এবি খন্দকার, বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত অফিস সম্পাদক, সাবেক ছাত্রনেতা, তুখোড় ছাত্র নেতা আমার আব্দুল বারী খন্দকার ভাই, ধন্যবাদ। আব্দুল কাফি ভাই আসছেন এবং অনেক ভাইয়েরা আসছেন, যারা আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে উল্লাপাড়াতে রাজনৈতিক অনেক ডামাডোল ঘটে গেছে, বিশাল একটা কাহিনী ঘটে গেছে, যেটাকে অনেকে সুযোগে সদ্ব্যবহার করতে চাচ্ছে। হয়তো তাদের উদ্দেশ্যটা কি বুঝি না আমরা, তো একেবারেই যে বুঝি না সেরকম কিন্তু না। আমার স্টুডেন্ট আছে মেহরাজ, সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমাদের এলাকা থেকে আমাদের এলাকার জন্য লাইভ করছি, তুমি থাকার জন্য তোমাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, যে কথা বলতে চাই প্রথমে সেটা হলো উল্লাপাড়ার রাজনীতিতে বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ ভাইকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আহত করা হয়। আমি বিগত ভিডিওতে আপনাদের দিয়েছি একটা ঘটনা। আসলে ঘটনাটা কি, এটা অনেকে আসলে মূল ঘটনা জানেন না। অনেকের প্রশ্ন যে আজাদ ভাইয়ের মতো এত ত্যাগী নেতাকে মাথা ফাটাই দিল, হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে মাথার হাড্ডি গুঁড়া গুঁড়া করে দিচ্ছে, এটা কেমনে হয়? এটা কি কারণে? আসলে এটা মূলত আপনারা জানেন যে উল্লাপাড়ার পৌরসভার বাস স্ট্যান্ড হলো, আগে শ্যামিলীপাড়া ছিল, শ্যামিলীপাড়া থেকে এখন বিগত সরকারের যে এমপি ছিল উনি ওনার পরিকল্পনা নিয়ে, যাই হোক, শ্যামিলীপাড়ার একটু সামনে একটা বাস স্ট্যান্ড করছে, সেটা হলো পৌর বাস স্ট্যান্ড, যেটা সরকার কর্তৃক লিজ দেয় এবং এটা টেন্ডার হয়, নোটিশ দেয়, টেন্ডার হয় এবং এখান থেকে সর্বোচ্চ ডাক দিয়ে এটা নেয়। তো এখন মজার বিষয় হলো যে সময় যেহেতু চেঞ্জ হয়ে গেছে 5 তারিখের পরে, এখন অনেক যারা বিগত দিনগুলোতে বঞ্চিত ছিল, যারা সব জায়গাতে আসতে পারে নাই, তারা কিন্তু এটা ইজারা নিয়ে ফেলছে। এই ইজারা নেওয়ার মধ্যে একজন ছিল জামাতের কর্মী, সেটা হাফিজুর রহমান হাফিজ ভাই, রামকান্তপুর বাড়ি। এছাড়াও যদি আপনারা মনে করেন না জামাতি এটা দখল করে নিয়েছে, এটা কি জামাতেরই সব লোকজন? না, এখানে কিন্তু বিএনপিও আছে, জামাতেরও আছে, অন্যান্য সাধারণ মানুষও আছে। এখানে যারা এই সংশ্লিষ্ট ব্যবসা করতে চায়, সবাই কিন্তু পরিবহনের এই সেক্টরের ব্যবসা করতে চায় না। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও চায় না, জানা এটা একটা খুব মহা একটা জ্ঞানজাম বিষয়। কিন্তু এই কোয়ালিটির মানুষগুলো যারা এগুলো হ্যান্ডেল করতে পারে, তারা কিন্তু এখানে পরিবহন সেক্টরে আসে এবং তারা এখানে এটা লিজ নেয়। মজার বিষয় হলো 5 তারিখের পরে আমরা অনেকের মুখে শুনেছি, বিশেষ করে আজাদ ভাইয়ের ঘনিষ্ঠ সহচর অনেক ভাই ব্রাদার থাকে, তারাই বলছে যে 5 তারিখের পরের আজাদ আর আগের আজাদ কিন্তু একরকম না, কারণ তারা এখন অর্থনৈতিক স্বাবলম্বিতা আসছে। তবে এই কথাগুলো আমরা গুরুত্ব দেই না, কিন্তু তাদের কর্মীর মুখে আমরা এগুলো শুনতে পাই যে বিভিন্ন কায়দায়, বিভিন্ন দরবার সারি, বিভিন্ন সিস্টেম হাবি যাবে, বিভিন্ন ভাবে
এগুলো কামাই করছে ভাই প্রায় 1 কোটি টাকার মতো। এরকম ভাবে আমাদের কাছে আসছে, কিন্তু আমরা সেগুলো কিন্তু আমলে নেইনি, কারণ আমরা জানি যে আসলে যে পাপ করবে বা যে এরকম খারাপ কৃষ্টি কালচার রাজনীতি অঙ্গনে চালু করবে, নেতা হলাম আর একজনের কাছে ছুরি ধরে পিস্তল ধরে টাকা আদায় করলাম, এটা কিন্তু সে ভোগ করবে, এটা কিন্তু কোনো অন্য দলের মানুষ ভোগ করবে না। এই হিসেবে আমরা কোনো কিছু বলিনি। কিন্তু আসলে এই ঘটনাটা, এই যে আমাকে যে তার একজন কর্মী খুব ঘনিষ্ঠ সহসার বলছে যে আজাদ ভাই কিন্তু এত টাকা কামাই করছে এই 5 তারিখের পর থেকে, এ কথা কিন্তু আমি বিশ্বাস করিনি এই জন্য যে বিগত আন্দোলন সংগ্রামে আজাদ ভাইয়ের, আমি যখন ঢাকা থেকে শিফট হয়ে ঢাকা মহানগরী পশ্চিমের আমি সদস্য ছিলাম ছাত্র শিবিরের, ওখান থেকে কিন্তু আমি শিফট হয়ে আমার নিজের এলাকায় গেছি এবং সাইদ মুক্তি আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে। বিশেষ করে আমার গ্রামের বাড়ি মনোহরা, সেটা বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি, এবং আমাদের ইউনিয়ন হলো দুর্গানগর, যেটা ঐতিহাসিকভাবে সবসময় জামাত ইসলাম শক্তিশালী। তো যে কথা বলতেছি, বিগত আন্দোলন সংগ্রামে আজাদ ভাইকে আমরা পেয়েছি, তার নামে এরকম ব্লেম তার খুব কাছের কর্মী দিছে আমার কাছে, আমাকে বলছে যে অনেক টাকা পয়সা ইনকাম করছে, তারা বড় বড় নেতা। তা আমি আসলে এই বিষয়টা বিশ্বাস করলাম কবে জানেন, যখন কমিশনার লেবু আঙ্কেল সিরাজগঞ্জের অনেক ডাকসাইটি বিএনপি নেতা, আমার জেল পার্টনার এবং ছাত্র জীবনে আমাকে খুবই ভালোবাসতেন, এখন দেখা হলে খুবই আদর স্নেহ করেন, রাশিদুল ইসলাম রঞ্জন ভাই সাংগঠনিক সম্পাদক এবং আলোচিত রাজনীতিবিদ সিরাজগঞ্জের, এসহ 8 জনকে যখন জেলা বিএনপি বহিষ্কার করলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভাবে, এবং আজকে আমি সেই সম্পর্কে নিউজ দেখলাম, আসলে দলীয় শৃঙ্খলা নাকি, এখন দেখলাম যে প্রকাশ্য চাঁদাবাজি এবং অনৈতিক কাজের জন্য তাদেরকে রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত বহিষ্কার পত্র থেকে তাদেরকে বহিষ্কার করছে। তখন আমার মনে হলো যে হতেও পারে আজাদ ভাই ওরকম হতে পারে। তো যাই হোক, সেই টার্মিনালে গিয়ে বৈধ ইজারাদারদেরকে সেখানে হ্যারাস করছে এবং সেখানে মারছে। এটা আসলে আমি নিন্দাবাদ করছি, আসলে এরকম ভাবে মারাটা ঠিক না, কারণ এটা কিন্তু অন্যভাবে আজাদ ভাই হ্যান্ডেলিং করতে পারত, দরবার সালিশ করে বিভিন্ন ভাবে। এখন ইজারাদারদের মধ্যে শুধু তো জামাত ইসলামের লোক নেই, জামাতের একজন লোক, সেটা হলো হাফিজুল ইসলাম, এবং এই সাথে আমি দেখতে পাচ্ছি যে আবু জাফর নামক একজন স্বেচ্ছাসেবক দলের উল্লাপাড়া স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর সদস্য, সেও কিন্তু এই ইজারার মধ্যে আছে। এবং আবু জাফরের পোস্ট আমি পরবর্তীতে দেখলাম, সে বললো যে আসলে মানুষকে ভুল বুঝায় মাঠে নেমে চাঁদাবাজির বিরুদ্ধে পক্ষে জেলা বিএনপি কাজগুলো করতেছে, এই কাজগুলো আসলে ঠিক কিনা এটা জেলা বিএনপি জানে দেখে। আর আমি হামলার পরে আবু জাফর ভাই যেভাবে লেখছে, জাফর ভাই সম্ভবত, তা আমি হামলার পরে আর্মি ক্যাম্পে ছিলাম এবং 3টা পর্যন্ত আমি সেখানে ছিলাম, অথচ আমাকে দেওয়া হলো হুকুমের আসামি, একটা মামলা হয়েছে। তো যাই হোক, এখন বিষয় হলো যে এই যে আমাদের আজাদ ভাইকে আহত করা হলো, এর মূল কারণ হলো একটা চাঁদাবাজি সংক্রান্ত, এবং এটা জেলা জামাতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এটা একটা চাঁদাবাজি এবং ব্যক্তি কন্দল, যেটাকে বিএনপির মানুষ দলীয় হিসেবে মাখায় এলাকার পরিবেশকে নষ্ট করতে চেষ্টা করতেছে। আসলে কি এলাকার পরিবেশ কতটুকু নষ্ট হয়েছে এবার আমরা দেখি, চলেন আমরা দেখি। উল্লাপাড়ার সাইদ মুক্তি আন্দোলনের এবং উল্লাপাড়ার আন্দোলনের প্রথম শহীদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেধাবী তরুণ ছাত্র নেতা শহীদ মাহফুজের রক্ত জড়ানো ভূমি পূর্বদলীয় অঞ্চল, এবং সেখানে তার স্মৃতিতে একটি পাঠাগার করা হয়েছিল। এই ঘটনার পরে সেই পাঠাগারকে গুড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে, এবং যে দামি মালগুলো ছিল, অন্যান্য বইপত্র হাবিজাবি অনেক কিছু যাগুলো ছিল, সবগুলো তারা চুরি করে নিয়ে চলে গেছে। আসলে একটা, যেমন আমরা আওয়ামী লীগ অফিস ভাঙলাম বালসাবাড়ি বাজারে, সিরাজগঞ্জ শহরে বা ঢাকাতে, যেখানে আমি যতগুলো জায়গায় কখনো লুটপাটের চিন্তা থাকে নাই, কিন্তু এই যে একটা পাঠাগার থেকে চুরি করা হলো, ডাকাতি দেওয়া হলো, এটা আসলে কোন ধরনের নৈতিকতা, আমি বিএনপির ভাইদের কাছ থেকে প্রশ্ন রেখে দিতে চাই। এবং সেই সব ভাইদেরকে আমি এটাও বলতে চাই যে আপনারা
একটা চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে আজাদ ভাই আহত হয়েছে, এটা কিন্তু আমরা মর্মাহত, এবং আমাদের উপজেলা আমির খুব মর্মাহতভাবে উনি প্রেস রিলিজ দিয়েছেন, ভিডিও বক্তব্য দিয়েছেন, এবং এটা মীমাংসা করার জন্য আর্মি অফিসে গেছেন, থানায় গেছেন, এবং সমস্ত নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তারপরেও আপনাদের এটা মন ভরল না। কেন ভরল না? এটা আপনাদের স্বার্থ আছে। কি স্বার্থ? উল্লাপাড়া বিএনপি চারটা দলে বিভক্ত। অ্যাডভোকেট সিনকি মামাপার এক গ্রুপ, আকবর আলী সাসার এক গ্রুপ, আজাদ ভাইয়ের এক গ্রুপ, এবং আরো কিটা নাকি মঞ্জু নাকি আছে তারা এক গ্রুপ। মঞ্জু ভাই অবশ্যই আমার সাথে জেল খেটছে, আমার সাথে জেল পার্টনার সে মঞ্জু ভাই, শরীফুদ্দৌলা না শরীফুল ইসলাম মঞ্জু, যাই হোক, লেদার টেকনোলজির ছাত্র ছিল, এবং সেখানকার মনে হয় সম্ভবত বিসি ছিল, ডিবি ছিল। তো এই যে চারটা গ্রুপকে তারা এই সুযোগে একত্র করার পায় তারা করতেছে। আমি বলি যে প্রত্যেকটা আপনারা এক হয়ে যান, বিএনপি এক হয়ে যান, এটা স্বাভাবিক বিষয়, এটা সুন্দর কালচার। কিন্তু আপনারা এই যে জামাতের উপর একচাটিয়া ভাবে দোষ চাপিয়ে একটা শিবির ধরে জবাই কর, একটা জামাত ধরে জবাই কর, হত্যা কর, মার, এই যে এই কালচারগুলো আমরা শুনতে পেয়েছি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছ থেকে। ফ্যাসিস্ট যেটা করেছে, দুইটা কাজ করছে তারা, তাদের ভীষণ রাজনৈতিক ভীষণ ছিল দুইটা। রাজনৈতিক ভীষণ ছিল, ফ্যাসিস্টরা সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী মনে করত কিন্তু বিএনপির না। বিএনপি বিগত সময়ে নির্বাচন করছে, সরকার গঠন করছে, বড় দল, অনেক বড় জনসংখ্যা, ভোট পায় বেশি, তারপরেও আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে নাই। কেন মনে করে নাই? কারণ বিএনপির সক্ষমতা সম্পর্কে আওয়ামী লীগ তথা ইন্ডিয়ার রয়্যাল এজেন্টরা এটা খুবই ভালো করে জানে, এরা আসলে কতটুকু পারে এবং কতটুকু পারে না, এবং কতটুকু পারে এবং কতটুকু পারে না বিগত আন্দোলন সংগ্রাম সারা বাংলাদেশের মানুষ এটা জানে। তো এখন আমার কথা হলো যে এই যে এত ত্যাগ এত সংগ্রাম করে জামাত ইসলাম, ভাই এটা জামাত ইসলাম উল্লাপাড়াতে এমনি এমনি আসে নাই। অনেকে মনে করেন যে আকবর আলী দুইবারের এমপি, দুইবারের এমপি কেমন করেছে সেটা আমরা জানি ভাই। 91 নির্বাচনে কত ভোট পেয়েছিলেন, এবং আমাদের মরহুম নমিনি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই কত ভোট পেয়েছিলেন তার হিসাব সুন্দর করে আমার কাছে আছে, একটা ভিডিও করবো ইনশাল্লাহ এই হিসাবে। এরপরে পরের নির্বাচনে আকবর আলী যখন এমপি হলো, সম্পূর্ণ জামাত ইসলামের ভোটে নির্বাচিত হয়েছে, সম্পূর্ণ। এখন অনেকে বিএনপির ভাইরা বলবেন যে গাঁজা করে কথা বলতেছে। ভাই, বিএনপির ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের ভোটের সক্ষমতা আমরা 2008 সালে দেখছি, 2008 সালে আপনাদের ভোটের সক্ষমতা দেখছি, এবং আকবর আলী ধানের শীর্ষে দাঁড়িয়ে কত ভোট পেয়েছিল, এবং রফিকুল ইসলাম খান দাড়িপাল্লা মার্কা নিয়ে 2008 সালে নির্বাচনে কত ভোট পেয়েছিল এটা মানুষ জানে, আপনাদের জামানতে ছিল না। আর প্রায় 1 লক্ষের মতো ভোট পেয়েছিল রফিকুল ইসলাম খান, এবং সেটা আওয়ামী লীগের গোনার অনুযায়ী। আর আমরা জানি বিগত বছরেই রফিকুল ইসলাম খান এমপি হয়ে গেছে, কিন্তু ডিজিটাল কারচুপির মাধ্যমে দেওয়া হয়নি। সুতরাং উল্লাপাড়ার রাজনীতিতে আপনারা সদরে শক্তিশালী, সেখানে হয়তো আপনারা করতে পারবেন, কিন্তু এটা কিন্তু উল্লাপাড়া। আজকে আমার লোকাল অঞ্চলে আপনারা যে রাজনৈতিক কৃষ্টি কালচারগুলো সংঘাত ছড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যদি উল্লাপাড়ায় বের হয়, আমার মনে হয় কোনো একটা বিএনপির ভাইয়ের টিকিটাও আমরা খুঁজে পাবো না। কিন্তু এ ধরনের কথায় এরকম স্পিচ কোনো জামাতের কর্মীরা দেয় না। আমরা ভদ্র, আমরা গায়ে পাড়া দিয়ে কারোর সাথে মারামারি করতে চাই না। এখানে অনেকেই কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো একটু পড়বো ইনশাল্লাহ। তো এখন এই যে কন্ট্রাডিকশনের বা আপনাদের যে পরিভাষা, রাজনৈতিক পরিভাষাগুলো অত্যন্ত বিশ্রী এবং অশিক্ষিত একটা কালচার। বা এত সুরি আপনাদের আছে, জামাত ইসলামগুলো জবাব করবে না? তো জামাত ইসলাম উল্লাপাড়া মিছিল দেখেন নাই? রফিকুল ইসলাম খান যখন প্রথম 5 তারিখের পরে উল্লাপাড়াতে আসছে, তার শোডাউনটা দেখছেন কি বিএনপির ভাইয়েরা? মানুষ পঙ্গপালের মতো তার পিছনে পিছনে কেন করে জানেন? তার মতো আদর্শ আছে, তার নীতি ঠিক আছে, সে চাঁদাবাজ না, সে কারোর 1 ডিসেম্বর জমি অবৈধভাবে দখল করে নাই। আর তার নেতাকর্মীরা তার মতোই অনেকটা তার আদর্শই লালন করে, বুঝতে পারছেন? সুতরাং
জামাত ইসলামকে যদি উল্লাপাড়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করার মতো দুঃসাহস দেখান, নিজেরাই অস্তিত্ব সংকটে ভুগবেন। সোজা কথা। কেন আমি ভুগবেন আমি বলি। 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামকে সরকার কেন নিষিদ্ধ করেছিল জানেন? জানেন না। বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই। সরকার স্পষ্টভাবেই জানতো যে এই আন্দোলন সংগ্রামে একমাত্র লিডিং পার্সন আছে হলো বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। এই জন্যই জামাত ইসলামকে ব্যান করছে। বুঝতে পারছেন? আর আপনার বিএনপির যে বড় বড় নেতারা, আমরা শ্রদ্ধার সাথেই বলতে হয়, রিজভী সাহেবকে দেখেছি গেট থেকে 1 ইঞ্চি বের হওয়ার সুযোগ কখনো হয় নাই। ওই যাত্রার ডায়লগ ওই অফিস রুম থেকেই পেপার দেখে, মানে পৃষ্ঠা দেখে দেখে পড়ে পড়ে দেওয়া গেছে। যে জুলুম স্টিম রোলার উল্লাপাড়ার বুকেই চালানো হয়েছে। 3 জন শহীদ আমাদের উল্লাপাড়ার। শহীদ সাইদুল ইসলাম ভাইয়ের রক্তরঞ্জিত মাটি উল্লাপাড়ার। এখান থেকে জামাত ইসলামকে দূর করতে পারবেন? শহীদ মাহফুজুর রহমানের রক্তরঞ্জিত উল্লাপাড়ার মাটি, এখান থেকে জামাত ইসলামকে দূর করার দুঃসাহস আপনাদের আছে? শহীদ আনিসুর রহমানের রক্তরঞ্জিত পুণ্যভূমি উল্লাপাড়া, এখান থেকে জামাত ইসলামকে এবং ইসলামী ছাত্র শিবিরকে কখনোই সরাতে পারবেন না। কিয়ামত হয়ে গেলেও পারবেন না ইনশাআল্লাহ। জামাতের কর্মীরা শুধু একটা মাত্র নির্দেশের অপেক্ষায় আছে। বালসাবাড়ি দুর্গানগর ইউনিয়নের মতো ছোট্ট একটা এলাকা, সেই এলাকায় বালসাবাড়ি বাজারে আপনারা প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে মিছিল দেন আর আপনাদের কিছু বলে না। অথচ বিগত 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আপনাদের সিঙ্গেল অন একটা মিছিল আমি দেখি নাই বালসাবাড়ি বাজার টু উল্লাপাড়া। সরকার বিরোধী একটা মিছিলও আপনাদের আমি দেখিনি। তবে বিএনপির সব ভাইরা যে আন্দোলন করে নাই এটা বললে ভুল হবে। অনেকে আন্দোলন করেছে, অনেকে আমার জেল পার্টনার ছিল উল্লাপাড়া থেকে, অনেকে নির্যাতিত ছিল। তাই বলে জামাতের উপরে বেশি, জামাতের চেয়ে বেশি হন নাই বা আপনারা নির্যাতিত। জামাতের চেয়ে রাজনৈতিক অ্যাক্টিভিটিস উল্লাপাড়াতে আপনারা বেশি দেখান নাই ভাই। সুতরাং বড় বড় গলায় যে কথাগুলো বলছেন এই কথাগুলো অবিলম্বে বন্ধ করেন। রাজনৈতিক শিষ্টাচার এগুলো রক্ষা করেন। আমরা শুধু একটা মাত্র নির্দেশের অপেক্ষায় আছি। আমাদের নেতা রফিকুল ইসলাম খান যদি বলে তোমরা মাঠে বের হও, আমাদের পদধূলিতে আপনারা ঢেকে যাবেন। কিন্তু আমাদের রফিকুল ইসলাম খান শুধু একটা কথা বলছেন যে আমার কর্মীরা ধৈর্য ধরো, কোনো সংঘাতে, কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। কারা কি ধরনের মানুষ এটা জনগণ এখন খুবই ভালো বোঝে। জনগণ এখন খুবই রাজনৈতিক সচেতন। প্রত্যেকটা মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন। মানুষ এখন এমনি বোঝে কার কিরকম আচরণ, কে চাঁদাবাজ, কে দুর্নীতিবাজ, কে লুটপাটকারী, কে অন্যকে আঘাতকারী, এটা সবাই ভালো জানে। তো সম্মানিত দর্শক মন্ডলী, অনেকক্ষণ রাজনৈতিক কথা বললাম। ভাই ব্রাদারদের একটু কমেন্ট পড়ি। আমাকে দেখতেছেন আমার প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান হৃদয়, আমার দুর্গানগর ইউনিয়নের জামাত ইসলামের ডাকসাইটি নেতা, তরুণ নেতা, আগামীর সম্ভাবনা। আব্দুল মমিন ভাই আমার খুব কাছের মানুষ, আমার দাদা ভাই আব্দুল মমিন আমাকে দেখছেন এবং তিনি কমেন্ট করেছেন আসলে রাজনৈতিক দল কখনো খারাপ হতে পারে না, আপনার ব্যক্তি খারাপ। হ্যাঁ আসলে ভাই ব্যক্তি এখানে অনেক দোষী থাকে। অনেক অনেক মানুষের কাজের কারণে একটা দলের পুরা দুর্নাম হয়ে যায়। এমন অনেক মানুষ থাকে, একটা দলে তো সব ধরনের মানুষ থাকে না। একটা রাজনৈতিক দল যখন বড় হয়ে যায়, বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন মতের মানুষ তখন সেখানে এসে উপস্থিত হয়ে যায়। তো যারা আছেন তাদের নাম একটু ঘোষণা করছি। কাফি ভাই আছেন এবং আরো যারা, ইমদাদ ছোট ভাই লিখছেন, খান সাহেব পায়ে হেঁটে যায়, পিছনে মনে হয় লক্ষ লক্ষ মানুষ, মিছিল শুরু হয়ে গেছে। এটাই নেতা, এটাই আমাদের লিডার খান সাহেব। স্যালুট। খান সাহেব মানে হেঁটে গেলেই মিছিল হয়। আমার বন্ধু রাঙ্গা খান আমাকে দেখতেছেন, রাঙ্গা দাড়ি পাইকে গেছে বন্ধু, তোকে খুব মিস করি ছাত্র জীবনে, তোকে খুব মিস করি আর কি। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের সেই দিনগুলোকে খুব মিস করি। দাওয়াত রইল ভাবি সহ, আশিস বাচ্চা সহ। আমি এখন আছি চাকরির সুবাদে। তো সম্মানিত উপস্থিতি, আরো যারা কমেন্ট করেছেন, হাফেজ নাইম আখন্দ, নাইম আখন্দ লিখেছেন উল্লাপাড়া বিএনপি আজাদ গ্রুপের
আচ্ছা, আজ গ্রুপের সবাই সন্ত্রাস, সেই সাথে উল্লাপাড়া ও বালসাবাড়িবাসী বিএনপি সাবধান। না, এটা সবাই সন্ত্রাস এরকম ভাবে বলাও ঠিক হবে না। তো সবাই তো আর সন্ত্রাসী করে বেড়ায় না। এবি খন্দকার, আমার প্রিয় নেতা, তিনি বলেছেন 5 জন শহীদ পরিবার, 5 জন শহীদ পরিবার, শহীদি পরিবার। এই শহীদি পরিবারকে আসলে হেঁটিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নাম উল্লাপাড়া অঞ্চল থেকে মুছে দেওয়া যাবে না মিয়া। ঠিক আছে, এখানে হট করে রফিকুল ইসলাম খান আসছে বলে এখানে ভোট তৈরি হয়েছে জামাতের, এরকম আপনারা মনে করেন না। ঠিক আছে, এখানে আমাদের মরহুম মকফুর নমিনি হাবিবুর রহমান ছিলেন, এখানে আমার মরহুম মকফুর নমিনি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক রহমাউল্লাহ ছিলেন। ভাই, এখানে আমরা সাবেক আওয়ামী লীগের সময় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আমাদের উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এটা সবাই বিএনপি ভাই একটু মাথায় রাখবেন। ভাই, রাজনীতি আর বাস্তবতা অনেক বিষয়। মাঠে নামেন, আপনারা মাঠে কাজ করেন, মানুষের দ্বারে দ্বারে যান, দেখা হবে ইনশাল্লাহ ভোটের ময়দানে। তবে আপনাদের সামনে আমরা লাইটালিটি করতে চাই না, মারামারি করতে চাই না, কারণ আমরা মারামারির প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে ভাবি না। তো অনেকেই যারা লিখছেন, আশরাফুল ইসলাম খান ঠিক বলেছেন ভাই। তো অনেকে বলছেন, আচ্ছা নুর ইসলাম নূর ভাই, কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, ওদেরকে শায়েস্তা করতে হবে। না ভাই, আসলে শায়েস্তা করার ইচ্ছা জামাত ইসলামের নাই। জামাত ইসলাম শায়েস্তা করার রাজনীতিতে বিশ্বাস করে না। এটা হলো আইনের মাধ্যমে যতটুকু হবে, প্রশাসন আছে, এটা প্রশাসন দেখবে, আইনের ব্যক্তিরা দেখবে, এবং আমার নেতার নির্দেশ সবসময় আমাদেরকে পালন করতে হবে। উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না, উস্কানিমূলক কোনো কাজও করা যাবে না। নেতা যখন নির্দেশ দিবে, উপজেলা আমির যখন নির্দেশ দিবে, উপজেলা অফিস সম্পাদকরা যখন আমাদেরকে প্রেস ব্রিফিং দিয়ে আমাদের কর্মসূচি দিবে, সেই কাজগুলো করেন। আপাতত আপনাদের যে কাজ, সেটা হলো মানুষের দ্বারে দ্বারে চলে যান, মানুষের কাছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের আদর্শগুলো পৌঁছে দেন, রফিকুল ইসলাম খানের সালাম পৌঁছে দেন। এটাই হলো আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাই, সারাদিন মারামারি করলাম রাস্তায়, ভোটের বাক্সতে একটা ভোট নাই, তাহলে ওই মারামারি করার কোনো দাম নেই। আগে সাধারণ মানুষের কাছে যান, জামাত ইসলামের আদর্শ সত্যিকার অর্থে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। ধন্যবাদ নূর ভাইকে। আরেকজন লিখেছে, উস্কানিমূলক কথা বলে শুধু শুধু অশান্তি করছে। আসলে উস্কানিমূলক কথা, এটা তাদের একটা কৌশল, এটা বুঝতে হবে। এটা যদি ঠান্ডা মাথায় না বোঝা যায় তাহলে কিন্তু হবে না। উস্কানিমূলক কথা, যেমন বিগত 91 নির্বাচনে আমার মনে হয় 2-1000 বা সিম্পল কিছু ভোটে আমরা হেরে গিয়েছিলাম। সেকেন্ড প্লেস করেছিল দাঁড়িপাল্লা অ্যাডভোকেট আবু বকর এবং ফার্স্ট হয়েছিল আকবর আলী। এবং সেইবারের নির্বাচনে বিএনপি একটা কাজ করেছে, তারা হলো একটা গুজব ছড়িয়েছিল। গুজব যে কুত্তা ঠেকাও, আগে ভোট দাও ধানের শীষে, দাঁড়িপাল্লা পাইতেছে না, লতিফ মির্জা এমপি হয়ে যাবে, ধানের শীষে ভোট দাও। মানুষ তখন তো এত মিডিয়ার যুগ ছিল না, এরকম মানুষ তো ইয়াও ছিল না, মানে 60টা ভোট দিয়েছিল শেষের দিকে, এবং এটা 3টার পর থেকে এই প্রচারণা তারা শুরু করে। এবার তারা যে অবস্থা সৃষ্টি করছে 5 তারিখের পর থেকে তারা টেন্ডারবাজি, সাদাবাজি, দখলবাজি, চর দখল, জলা দখল, পুকুর দখল, স্কুল দখল, কলেজ দখল, বাজার কালভার্ট, হাবিজাবি যতগুলো স্থাপনা আছে, যতগুলো মহল আছে, সবগুলো তারা দখল করে নিয়েছে। মানুষ এদের আচরণে অতিষ্ঠ হয়ে গেছে, এবং মানুষ বলতে বাধ্য হয়েছে যে এক দল গেছে আর এক দল আসছে। সুতরাং বিগত সময়ে এক দল যারা খাইছে, ওদেরকে বাংলাদেশের জনগণ চায় না, এবং বর্তমান যারা খাচ্ছে, এই খাই পাটিকে বাংলাদেশের জনগণ চায় না। এবং ইনশাল্লাহ আমি রিয়েল 100% বিশ্বাস করি, এবার ভোটের ব্যালটে মানুষ এটা তার প্রমাণ দিয়ে দেবে ইনশাআল্লাহ, এটা আমরা মনে করি। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ যারা আছেন তাদেরকে ধন্যবাদ। আমাকে যারা দেখছেন দয়া করে, আসলে আমি ভাঙাচোরা কথা বলছি। মোহাম্মদ আক্কাস আলী, আমার সাবেক ডাইনহাত আক্কাস ভাই, বিগত আন্দোলন সংগ্রামে খুবই সাহসী, পুলিশের সাথে যুদ্ধ করার অকুতোভয় সৈনিক আক্কাস আলী, স্যালুট হৃদয় থেকে। এবং সে কুয়েত প্রবাসী ভাই, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই চলে আসবেন আক্কাস ভাই, এবং নিজের এলাকায় ভূমিকা পালন করবেন। তার মতো কর্মী না থাকলে আসলে এলাকা মানায় না।
আকাশ ভাই লিখছে ওরা তো মারামারি করার জন্য প্রস্তুত, ওরা চাচ্ছে আমরা ওদের সাথে ঝামেলা করি। আসলে মারামারি জামাত ইসলাম যদি করে আমি সত্যিকার অর্থে মানে এটা অনেকে মনে করবে অহংকার, আল্লাহ মাফ করুক। সারা উল্লাপাড়া জামাত ইসলাম লাগবে না, অনলি দুর্গানগর ইউনিয়ন একা উল্লাপাড়াটাকে কন্ট্রোল করে দেবে ইনশাআল্লাহ। অনলি দুর্গানগর ইউনিয়ন জামাত একা যদি মোকাবেলা করে ইনশাআল্লাহ সম্ভব। কিন্তু আমরা কোনো উস্কানিতেও যাব না, আমরা কোনো মারামারির মধ্যে নাই ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের পলিসি। এবং আমাদের উপজেলা আমির সাহেব আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমাদের সেক্রেটারি সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ খায়রুল ইসলাম ভাই এবং আমাদের প্রিয় একান্ত প্রিয় ভাজন আব্দুল বারী খন্দকার অফিস সম্পাদক আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা আসলে এরকম ফাঁদে আমরা যাব না। তো 900 ভোটে এবি খন্দকার বলছেন 900 ভোটে আসলে আমরা হেরে গেছিলাম 91 নির্বাচনে, কিন্তু পরবর্তী 2008 সালের নির্বাচনে কিন্তু জামাতের 2001 সালের নির্বাচনে কিন্তু জামাতের ভোটে একবার নির্বাচিত হয়েছিল। এবং তিনি চাঁদপুর মাঠে, আমার এখনো কানে বাজে, তিনি রফিকুল ইসলাম খান ভাইকে কাছে নিয়ে বলছেন আমার গাইও বুড়া বিয়া নেওয়া শেষ, আমি বুড়া মানুষ, আমি শেষবার নির্বাচন সামনে আসবো রফিকুল ইসলাম খান। কিন্তু সে এতই বেঈমানের বেঈমান, পরবর্তী 2008 সালের নির্বাচনে সে কিন্তু যদিও 4 দলীয় জোট এবং কেন্দ্র থেকে মনোনীত করছে রফিকুল ইসলাম খানকে, তারপরেও বিভিন্ন দলীয় সিন্ডিকেট করে ধানের শীষ প্রতীকে এই আকবর আলী দাঁড়িয়েছিল এবং তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। সুতরাং বিএনপির ভাইয়েরা আপনারা যেটা মিথ্যা আস্ফালন করছেন এটা ঠিক না ভাই। রাজনীতিতে আপনারা যদি জামাত ইসলামকে প্রতিদ্বন্দ্বিতা ভাবেন তা আদর্শের দিক দিয়ে আসেন। আসলে আপনাদের সাথে আমরা মারামারি করতে ইচ্ছুক না, আমরা গ্যাঞ্জাম পছন্দ করি না। জামাত ইসলাম গ্যাঞ্জামের রাজনীতিতে বাংলাদেশে কায়েম করতে দেবে না। তবে একটা কথা মনে রাখবেন, কখনো আমরা ধরি না, আবার ধরলে কিন্তু ছাড়ি না, এটা কিন্তু মাথায় রেখেন। আব্দুল মোমিন দাদাভাই, আপনার সাথে আমার যে আলাউদ্দিনটা দেখলাম যে ফেসবুকে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছে, ঠিক আছে, আপনার সাথে ইনশাল্লাহ আমি ফিরছি অবশ্যই। সালাম ভাইয়ের সালাম তাওই হয়ে গেছে, আত্মীয় হয়ে গেছে, এখন তার দোকানে গরুর গোশত দিয়ে ভাত খাওয়া হবে এবং আপনার নেতা কর্মী সহ ইনশাল্লাহ পেশাজীবী যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ একটা আড্ডা হবে। নান্নু হাফিজ তিনি ভাই লিখেছেন জামাতে ইসলামী জনগণের ভরসা, আস্থার কেন্দ্রবিন্দুতে আছে আলহামদুলিল্লাহ। আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানের যোগ্যতা আছে কিনা তার জবাব দিবে উল্লাপাড়া সলঙ্গার জনগণ ইনশাআল্লাহ, এটা আমরাও মনে করি। আসলে রফিকুল ইসলাম খানের যোগ্যতা আছে কিনা এবং তার ভোট আছে কিনা এটা জনগণই জবাব দিবে, এটা আমি মনে করি ইনশাআল্লাহ। আসলে পেশি জোরে রাজনীতি হয় না, রাজনীতি হয় মানুষের ভালোবাসায়, রাজনীতি হয় আদর্শে, রাজনীতি হয় মানুষের সুন্দর আচরণে। মানুষের সুন্দর আচরণ সবসময় মানুষ মনে রাখে, মানুষের বদ আচরণগুলো মানুষ মনে রাখে, তবে সেটা নেগেটিভ হিসাবে। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, রাজনীতির কথা বলতেছি, এখন একটু জাতীয় পর্যায়ের রাজনীতির অনেক ধোঁয়াশা ফেসবুকে যেহেতু লেখালেখি হচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে একটু কথা বলি। আপনারা আজকে নিউজে দেখেছেন হিন্দু মহাজোটের একজন সভাপতি, যার নাম সন্তোষ শর্মা, কালবেলার সম্পাদক, যিনি বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রোগ্রামে এসে বক্তব্য রেখেছেন। এই জন্য বিদেশি অনলাইন অ্যাক্টিভিটিস ইলিয়াস ভাই এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য এটা সমালোচনা করেছেন, কিন্তু একটু নেকেড স্টাইলে সমালোচনা করেছেন। কিন্তু সমালোচনা আমরা খুবই স্যালুট করছি। সমালোচনার জবাব দিয়েছেন আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই জবাব দিয়েছেন। আসলে আমাদের প্রোগ্রামটা ছিল হলো হিন্দু মহাজোট বা প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে নিয়ে। এখানে হিন্দু মহাজোটের সভাপতি এবং সেক্রেটারি দুজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। সভাপতি এবং সেক্রেটারি যেহেতু আপনার সন্তোষ শর্মা, সেহেতু তাকে দাওয়াত দিতে হয়েছে প্রোটোকল হিসেবে। আর এখানে সন্তোষ শর্মা জামাত ইসলামের সাথে আতাত করেছেন, ইন্ডিয়ার সাথে জামাত ইসলাম আতাত করেছেন, এগুলো ইবলিস শয়তান শুনলেও হাসে। কারণ বাংলাদেশ জামাত ইসলামের 1 নাম্বার প্রতিদ্বন্দ্বী হলো ইন্ডিয়া, বিএনপিও না, এই আওয়ামী লীগও না। আওয়ামী লীগ চালায়, বিএনপি চালায়, এগুলো সব ইন্ডিয়া চালায়। আর সুতরাং একমাত্র বাংলাদেশের জীবিত দল ইসলামিক দলগুলো, যেগুলোকে ইন্ডিয়া কখনো কিনতে পারে না। আর এই ইসলামিক দলগুলোকেই
মূলত ইন্ডিয়া প্রতিদ্বন্দ্বী মনে করে। আর যারা অতি সুশীল বিভিন্নভাবে জামাত ইসলামের মানে জনপ্রিয়তা দেখে জ্বলতেছেন, তারা হয়তো বলতেছেন সন্তোষ শর্মা ভারতের এজেন্ট, এবং অনেকে উদ্ধৃতি দিচ্ছেন যে হারুন এজাহার কারা নির্যাতিত নেতা। হারুন এজাহার একটা কথা পোস্ট করেছে ফেসবুকে, তিনি বলেছেন যে জামাত ইসলাম কেন এর মতো ইন্ডিয়ার রয়্যাল এজেন্টকে নিয়ে শহীদের রক্তের সাথে গাদ্দারি করলো। এখানে আমার জবাব হলো, ভাই আপনি হারুন এজাহার ভাইকে বলতেছি, তিনি আমার পোস্ট দেখবে, আমার কথা শুনবেন কিনা, কিন্তু অনেক আমাদের কর্মী যারা আছে তাদেরকেই আমি বলতেছি যে হারুন এজাহার আজ থেকে প্রায় 7-8 মাস হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, তিনি বের হওয়ার পরেই বক্তব্য দিয়েছিলেন প্রথম আলো আপনার আমার দেশে তার একটা কলাম লেখা বের হয়েছিল, তার একটা নিউজ বের হয়েছিল যে আপনাকে নাকি আয়নাঘরে সে এসে জিজ্ঞাসাবাদ করতো সন্তোষ শর্মা। ভাই তা আপনাকে আয়নাঘরে নির্যাতিত করতো, তাই আপনি একটা মামলা করলেন না কেন? জামাতের ঘাড়ে এসে পড়তেছেন, জামাতের সমালোচনা করে মানে আরাম পান, তাই না? আপনি নিজে একটা মামলা করলেন না কেন? আপনি তো সেরকম ভাষা পান না, আপনার রাজনৈতিক পরিচয় আছে, আপনি বড় একজন সিনিয়র লিডার, আপনি বিগত নির্যাতিত, তো আপনি মামলা করলেন না কেন? জামাতের প্রোগ্রামে এসে বক্তব্য সেটা দোষ হয়ে গেছে। শোনেন, এই বাংলাদেশে কারা ইন্ডিয়ার কাছে মাথা বিক্রি করছে সেটা আমরা খুব ভালো করে জানি। তো ওটা বিষয় না, বিষয় হলো বাংলাদেশের জনগণ যাকে ভালো বুঝবে তাকে দিবে। তারপরে আমরা আরো কমেন্ট পড়ছি। সাকিব আল হাসান আছে আমার সাথে, আরিফুল ইসলাম রিয়াদ ভাই আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই, সহকর্মী। সময় উপযোগী বক্তব্য, সময় উপযোগী বক্তব্য বলতে পারতেছি না কিনা এটা আমি জানি না, তবে বলার চেষ্টা করছি, মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছি, দোয়া করবেন যেন বলতে পারি। আশরাফুল খান, এমডি আশরাফুল খান, তিনি লিখেছেন খান সাহেবের একটা জনসভা দিয়ে ওনাদেরকে দেখিয়ে দেওয়া দরকার উল্লাপাড়ার মাটি খান সাহেবের ঘাঁটি। একটু আগে একজন কমেন্ট করছে, আসলে খান সাহেবের পিছনে পিছনে ভাই যদি কোথায় হেঁটে যায়, আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সেটা হলো যে একটা পরিবারকে 5টা ছাগল, 15,000 টাকা এবং সেলাই মেশিন একটা পরিবারকে দেওয়ার জন্য, মানে সেই পরিবারটা যেন স্বাবলম্বী হয়, রফিকুল ইসলাম খানের পক্ষ থেকে সরঙ্গাতে একটা বাড়িতে দিতে গেছে খান ভাই। তো এখন যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ সবগুলো খান ভাইকে জায়গায় ধরছে, এবং খান ভাই হেঁটে আসতেছে, পিছনে দেখবেন যে 1-1.5 মাইল শুধু রফিকুল ইসলাম খানের সমর্থকরা তাকবিরে তাকবিরে মুখরিত করে ফেলছে। একটা সিম্পল একটা বাড়িতে গেছে একটা সেলাই মেশিন, 4-5টা ছাগল এবং কিছু টাকা দেওয়ার জন্য, এটা গোপনে সহযোগিতা। এখন গোপন তো নাই, এখন ওপেন হয়ে গেছে। এত দর্শক রফিকুল ইসলাম খান যদি কোথাও যায়, আল্লাহে বলতেছে, সেখানে জনগণ যদি একটু জানে অবশ্যই সে আসে, কারণ রফিকুল ইসলামের খানের প্রতি ভালোবাসা এটা মানুষের আজকে নয়, দীর্ঘ 30টা বছর ধরে রফিকুল ইসলাম খান উল্লাপাড়ার মাটিতে উল্লাপাড়ার জনগণের সাথে আছেন। সুতরাং রফিকুল ইসলাম খান সাধারণ কোন নেতা উল্লাপাড়ায় নয়, তার জন্মভূমি এখানে, তার নেতাকর্মীর জন্মভূমি এখানে। আর রফিকুল ইসলাম খান প্রথম জামাতের প্রার্থী উল্লাপাড়া নয়, তার আগে আমাদের প্রার্থী ছিল এবং সম্মানজনক ভোটে হেরে গেছে আমাদের অ্যাডভোকেট আবু বকর রহমতুল্লাহ আলাই। সুতরাং আমরা জেনে তেন কিছু না, এটা যারা মনে করতেছেন যে হঠাৎ করে এসে জামাত ইসলাম শক্তিশালী হয়ে গেছে, তা না ভাই। উল্লাপাড়া মাটি চিরদিনই জামাত ইসলামের গাড়ি ইনশাল্লাহ। এবং আমাদের অনেকেই যারা আছেন, ওয়েলকাম জানাচ্ছি অনেক। আমার সাব্বির হোসেন লিটন ছোট ভাই, বিএনপি নেতা, দপ্তর সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকের মনে হয় দপ্তর সম্পাদক, খুব সৎ মেধাবী নেতা, তার উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। তো যাই হোক, সবাই আলাউদ্দিন আগামীকাল আসরের নামাজ পরে আমাদের শোডাউন আছে, রাজমান বাজার থেকে ভৈরব, মরিচা, পাইকপাড়া, বালসাবাড়ি বাজার হয়ে মনোহরা শেষ হবে ইনশাল্লাহ, একটু আপনি বলে দেন। আলাউদ্দিন বলছে কাল তোমাদের শোডাউন। শোডাউন না, এটা হলো তোমাদের, এটাকে শোডাউন কিন্তু বলো না, এটা শোডাউন বলা যাবে না, তাহলে কিন্তু অল্টারনেটিভ প্রোগ্রাম হয়ে যাবে। শোডাউন বলা যাবে না, এটা হলো তোমার দাওয়াতি পক্ষ যেটা চলতেছে, দাওয়াতি পক্ষ যেটা চলতেছে সেই হিসেবে এর অংশ হলো, এটা হলো গণমিছিল। তো তোমরা যেটা কাজ করতেছো ইনশাল্লাহ আগামীকাল তোমরা যাও,
দেখা যাবে ইনশাল্লাহ। তবে আমি সবসময় তোমাদের রিকোয়েস্ট করব, কখনোই কখনোই কোনো সংঘাতে তোমরা জড়াবে না, কন্ট্রাডিকশনে কোনো প্রোগ্রাম নেওয়ার দরকার নাই। আপাতত কোনো কন্ট্রাডিকশন প্রোগ্রাম নেওয়ার দরকার নেই আপাতত। কেন, সবসময় একটা দল যখন প্রোগ্রাম করবে তার অবলিগে কোনো প্রোগ্রাম রাখার দরকার নাই। এটাই হলো দলীয় শিষ্টাচার। বাংলাদেশ জামাত ইসলাম এটাই আমাদেরকে শিখিয়েছেন। আব্দুল বারী আমাকে দেখছেন, ছোট ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ছোট ভাই ইলিয়াস আছেন পাবনা থেকে, বিশিষ্ট চাকরিজীবী। আমার ভাতিজির কপালটা এখানে কেটে গেছে, নিউজে দেখলাম, খুব খারাপ লাগছে, দোয়া করছি তার জন্য। সাকিব আল হাসান লিখেছেন, ইলিয়াস কি বাঁচানোর জন্য আমেরিকা পালাইছে, আর মাসুদ হাজারো কষ্ট করে সহ্য করেও একদিনের জন্য ময়দান ছেড়ে যায় নাই। রিমান্ডের মাইরে হাত পা ভাঙছে কিন্তু মনোবল ভাঙে নাই। সঠিক। সাংবাদিক ইলিয়াসের প্রতিও স্যালুট দিচ্ছি। সেও আন্দোলন সংগ্রামে জীবনের হুমকি নিয়ে অনেক কাজ করেছেন। তবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চেয়ে বেশি নয়। সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দিলাওয়ার ভাইয়ের চেয়ে বেশি নয়। দিলাওয়ার ভাই ইনশাল্লাহ নির্বাচন করবে ঠাকুরগাঁ আসন থেকে, ফখরুল চাচার আসন থেকে। তো ইনশাল্লাহ আমরা খুব আশাবাদী। দেখা যাক, ফখরুল ইসলাম আলমগীর তো অনেক বড় নেতা, জাতীয় নেতা, কিন্তু তাকে কতটা টেক্কা দিতে পারে সেটাও আমরা দেখার বিষয়। ইনশাল্লাহ দেখব। তো সম্মানিত উপস্থিতি, যারা এতক্ষণ ধরে আমাকে দেখছেন, কাছের দূরের, দেশের বাইরের, এবং পরবর্তীতে যারা দেখবেন, সবার প্রতি ভালোবাসা থাকবে। একটা কথাই সবসময় বলতে চাই, মুসলমান হিসেবে সবসময় ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আসলে মুসলমান হওয়া যায় না। হয়তো দাড়িতে, টুপিতে, পোশাক আশাকে আমি মুসলমান হলেও মুসলমান হওয়া যায় না। আর আমি যেটা বিশ্বাস করি, এই পৃথিবীতে দুইটা দল আছে, একটা হলো আল্লাহর তৈরি দল, একটা হলো মানব রচিত দল। এখন আমি আল্লাহর তৈরি দলটাকেই বেশি পছন্দ করি এবং একটা ইসলামিক দলের সাপোর্ট করি, মানুষের আদর্শের দলে পছন্দ করি না। আপনারাও আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যোগ দিন, এবং বাংলাদেশ জামাত ইসলাম যদি পছন্দ না হয় অন্য ইসলামিক দলে যোগ দিন, তারপরেও ইসলামিক দল করুন। এবং অন্য ইসলামী দলও যদি না হয় আপনার পছন্দে, আপনি নিজে একটা ইসলামিক দল প্রতিষ্ঠা করে সেটাই করতে থাকুন, তারপরেও ইসলামিক দল করুন। একজন সাংবাদিক আমাদের প্রয়াত শহীদ আমির জামাত মতিউর রহমান নিজামী সাহেবকে প্রশ্ন করেছিল যে আপনার অবলিখিত জামাত ইসলামের অবলিখিত অনেক ইসলামিক দল তৈরি হয়ে গেছে, আপনার তো প্রতিদ্বন্দ্বী বেড়ে গেল। মতিউর রহমান নিজামী রহমাল্লাহ বলেছিলেন যে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল থাকবে ততই ইসলামের বিজয় হবে, ইসলামের ততই ভালো হবে। এটা সুখবর। তো যারা এখন কমেন্ট করেন নাই, কমেন্ট করতে থাকেন, আপনাদের কথার জবাব দেব ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম লিখেছেন, উল্লাপাড়া আগেও জামাতের ঘাঁটি, এখনো জামাতের ঘাঁটি, ইনশাআল্লাহ সব সময় জামাতের ঘাঁটি থাকবেই, এবং ইসলামের জন্য উর্বর এই জমি, এই বাংলাদেশ উর্বর হবে। আমি কবি মহিব খানের একটা বক্তব্য শুনেছিলাম উল্লাপাড়ার দড়িপাড়া না খালিয়াপাড়া প্রোগ্রামে। ওনার খুব দুর্দান্ত একটা থিম আমি শুনেছিলাম। কবি মহিব খান বলেছিলেন যে চারিদিক দিয়ে ভারত, মধ্যে আমাদের বাংলাদেশ, এবং এখানে 18 কোটি জনগণ। কেন আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক দিয়ে হিন্দুস্তান, মধ্যে এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর সুফলা শস্য শ্যামলা জায়গায় মুসলমানদের এত জনশক্তি দিলেন? কেন দিলেন? আল্লাহর পরিকল্পনাকে। মহিব খান বলে, আমি গবেষণা করেছি যে অচিরেই এই পৃথিবীতে মালহামা শুরু হয়ে যাবে। মালহামা মানে বড় যুদ্ধ, গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুদের সাথে একটা মুসলমানদের যুদ্ধ হবে, হিন্দুরা হেরে যাবে, মুসলমানরা বিজয়ী হবে। মালহামা শুরু হয়ে যাবে, এবং আফগানিস্তান থেকে এই খোরাসান, আফগানিস্তানের নামটা হাদিস খোরাসান, কিতাবুল ফিতানি হাদিসটা এসেছে। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা বাহিনী মক্কার দিকে যখন যাবে, তখন তোমরা সেই দলে বরফের উপর হামাগুড়ি দেওয়ালে যোগ দাও। তো এখন বিষয় হলো যে মহিব খান যে কথাটা বলেছিলেন যে এই যে মালহামা ইমাম মাহাদি আসবে, এই ইমাম মাহাদির জাগ্রত সৈনিক এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা ইমাম মাহাদির সৈনিক হব ইনশাআল্লাহ। সুতরাং
ইসলামী আন্দোলনের প্রতি, ইসলামের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে। নূর মোহাম্মদ ইসলাম, নূর মোহাম্মদ লিখেছ, বাদশা বাড়িতে কিছু কিছু বিএনপির পটকে নেতা আজাদ ভাইয়ের প্রতিবাদী মিছিলে জামাতকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে স্লোগান দিয়েছে। তোমার এই কথার কি জবাব দেবো? আসলে এটা তারা সুযোগ সন্ধানী, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে রং টং মাখিয়ে বড় করতেছে। আসলে তাদের কাছে কোনো ইস্যু নাই, জনগণের কাছে যাওয়ার তাদের আসলে কোনো ইচ্ছু নাই। এখন দেখতেছে আসলে নির্বাচন সামনে আসতেছে, এই যে এতদিন লুটপাট করছি, চাঁদাবাজি করছি, কোন মুখে জনগণের সামনে যাব, এই জন্য তারা বিএনপির নেতা আজাদকে মারার ঘটনা নিয়ে এসে মানে জল ঘোলা করতেছে। আসলে এটা থেকে লাভ করতে পারবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই জানে কোন দল কি করছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম উল্লাপাড়ার গণমানুষের প্রিয় নেতা রফিকুল ইসলাম খান এবং উল্লাপাড়ার রাজনীতি নিয়ে। বনি আমিন কমেন্ট করছেন, ভাই উল্লাপাড়া অবস্থা কি? উল্লাপাড়ার অবস্থা ইনশাল্লাহ আগেও যেরকম এখন তার চেয়ে বেশি ভালো। বাংলাদেশ জামাত ইসলামী খুব শক্তিশালী অবস্থানে ইনশাল্লাহ আছে। আমার বেলাল চাচা, আমার গ্রামের একজন মুরব্বী, তিনি একটা কথা বলছেন, সেটা হলো যে ইঁদুর যদি কৃষকের ক্ষেত খায়, ইঁদুর যদি কৃষকের ফসল খায়, কৃষকের খুব একটা ক্ষতি হয় না, সাময়িক কিছু ক্ষতি হয়, দুই একটা বাইলটেল বা ধানের শীষমিশ খেয়ে ফেলছে বা ফসল খেয়ে ফেলছে, কিন্তু কৃষকের কিন্তু অতটা ক্ষতি হয় না। তো এখন এইসব ইঁদুর টিঁদুর এতদিন গর্তে লুকায় ছিল, এখন তো একটু খাদ্যের অন্বেষণে বের হয়েছে, বের হবেই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই। তবে আমাদের কাজ হলো আদর্শের সংগ্রাম এবং আদর্শ, ইসলামের আদর্শ, এটা সবসময় প্রচার করে যেতে হবে। রফিকুল ইসলাম খানের আদর্শ, রফিকুল ইসলাম খানের কথা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। মোহাম্মদ আলী, আমাদের প্রিয় ভাই, লিখেছেন, হাতুড়ি দিয়ে আঘাতটা কে করলো ক্লিয়ার করেন, সে কোন দলের লোক? হ্যাঁ, খুব সুন্দর একটা যোগ্য কথা বলছে। আসলে হাতুড়ি দিয়ে আঘাত করেছে আজাদ ভাইকে, যে হাতুড়ি দিয়ে আঘাত করেছে, এটা আমরা ভিডিও ফুটেজেও আমরা দেখতে পেয়েছি। প্রথমে ঘুষি মারে টুপি পরিহিত, পাঞ্জাবি পরিহিত, কালো একটা টাইপের পাঞ্জাবি, এটা হলো হাফিজ, এবং পরবর্তীতে শার্ট বা গেঞ্জি পরিহিত, জিন্স প্যান্ট পরিহিত একজন মাথায় হাতে হাতুড়ি ছিল এবং সেটা আজাদ ভাইয়ের এই সাইডে এবং এই সাইডে আঘাত করে, এবং সেটা বিএনপির লোক, এবং ওখানে সিঙ্গেল অন একজনই জামাতের লোক ছিল, বাদ বাকি সব বিএনপির লোক ছিল। আর এই হিসেবে ওরা জামাত শিবির হিসেবে ওরা আসলে নাম করতেছে, কিন্তু আজাদ ভাইয়ের মাথায় যে আঘাতটা করেছে সে বিএনপির লোক। এটার আমরা আরো একটি সুন্দর প্রমাণ যদি দেই, তাহলে সেটা হলো স্বেচ্ছাসেবক দলের রবিনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হলো আজাদ ভাইয়ের ছেলে বাপ্পি পোস্ট করেছিল। বিএনপির সাবেক কেন্দ্রীয় সভাপতি আলিম ভাই যখন আজাদ ভাইকে দেখতে গেছিল এবং তিনি ঘটনা শুনতেছিলেন, তখন স্বেচ্ছাসেবক দলের রবিন, যে প্রত্যক্ষদর্শী, সে বলছে যে আজাদ ভাইকে ঘুষি দিছে জামাতের লোক হাফিজ, এবং মাথায় যে আঘাত করে হাড্ডি ভেঙে দিচ্ছে এটা হলো বিএনপির লোক অমক। এখান থেকে প্রমাণিত হয়ে যায় কে আঘাত করেছে আর কে মাথা ফাটিয়েছে। সুতরাং এটা শুধু গায়ে পড়ে বিভেদ করার জন্য বিএনপি জামাত ইসলামকে দোষ দিচ্ছে। তবে বিএনপি যতই দোষ দিক, উল্লাপাড়ার রাজনীতিতে জামাত ইসলামের কাছে ধারের কাছে তারা ইনশাআল্লাহ আসতে পারবে না। নূর মোহাম্মদ ইসলাম বলছে, এসব নেতাকে 17 বছর দেখতে পেলাম না রাজপথে। আসলে ম্যাক্সিমামে ছিল এসব নেতারা আওয়ামী লীগের লেসপাঞ্চার, পাঁচ আটা গোলাম, আওয়ামী লীগের সুবিধাবাদী। এখন রং পরিবর্তন করে তারা বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির হাইব্রিড নেতা হিসেবে পরিচয় দিচ্ছে, এবং যারা এইসব বিএনপির যারা নেতা, তারা একসময় আবার আওয়ামী লীগে যোগ দিবে, একসময় অন্য দলে যোগ দিবে। এরা কিন্তু সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ। এরা সবসময় অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে থাকবে, এবং বিএনপির যে শহীদ জিয়ার যে মূল আদর্শ, যে শহীদ জিয়ার যে এই দেশের প্রতি ভালোবাসা, সেইটা তারা লালন করে না। খালেদা জিয়ার দেশের প্রতি প্রেম, সেটা তারা লালন করে না। তারা শুধু হৃদয়ে লালন করে চাঁদাবাজি এবং কিভাবে বাজার দখল করা যায়, কিভাবে চর দখল করা যায়, কিভাবে ইজারা নেওয়া যায়, টেন্ডার বাণিজ্য করা যায়, কিভাবে ছিনতাই করা যায়, বিচারের নামে কিভাবে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া যায়, এগুলো তারা চেনে। দখলবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি তারা বিশ্বাস করে। এটা খালেদা জিয়ার রাজনীতির অনুসারী না। অনেকে লিখেছেন, আচ্ছা, এমবি সরকার লিখেছেন, ভাই সাজ্জাদ বাপ্পির ভিডিও বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমল নিয়েছে কিনা? সাজ্জাদ বাপ্পির ভিডিও বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমল নিয়েছে কিনা?
হ্যাঁ, অবশ্যই এটা এভিডেন্স হিসেবে আসবে। যদিও বিএনপি একটা কাজ করছে, সেটা হলো কিরকম, কাক যখন খাবার লুকায় তখন চোখ বন্ধ করে লুকায়, চোখ বন্ধ করে লুকায় ও মনে করে যে পৃথিবীর আর কেউ দেখলো না। আমরা সাজ্জাদ বাপ্পির অল থেকে, রবিনের অল থেকে এবং বিভিন্ন নেতাদের অল থেকে যখন এই ভিডিওটা ডাউনলোড করা শেষ হয়ে গেছে, তখন তারা কিন্তু এটা ডিলিট করে দিয়ে সাথে সাথেই এই ইয়াসিন রবিন নাকি যেন নাম স্বেচ্ছাসেবকের, ও আবার ভিডিও বক্তব্য দিচ্ছে, প্রিয় উল্লাপাড়াবাসী, বাংলাদেশ জামাত ইসলামী খুব একটা খারাপ দল, তারা আমার ভিডিওটাকে এডিট করে মানে ধরা পড়িয়া বগা কানতেছে আর কি। যাই হোক, যে কথা বলতেছি, তো এই সাজ্জাদ বাপ্পির ভিডিওটা অবশ্যই আইনজ্ঞ যারা আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এই কেসটাকে হ্যান্ডেল করছেন, অবশ্যই তারা খতিয়ে দেখবেন বলে আমরা আশা করছি। ইনশাল্লাহ এটাও এভিডেন্স হিসেবে আসবে এবং প্রকৃত অপরাধী যারা তারা গ্রেপ্তার হবে। সম্মানিত উপস্থিতি যারা আছেন, আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, সবাইকে ভালোবাসা জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন। উল্লাপাড়া রাজনীতি নিয়ে কথা বলছিলাম বিএনপির সম্প্রতি ঘটে যাওয়া আজাদ ভাইকে নৃশংসভাবে মাথা ফাটিয়ে দেওয়া, এটা নিয়ে কথা বলছিলাম। পক্ষে বিপক্ষে মতামত বলছিলাম। বিএনপি বলছে এটা জামাত ইসলামের শিবিরের কাজ, কিন্তু জামাত ইসলাম বলছে এটা নিছক একটা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নিয়ে ব্যক্তিগত আক্রমণ হয়েছে, এবং এটাই আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এটা নিছক একটা চাঁদাবাজিকে কেন্দ্র করে, একটা বাস স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে আজাদ ভাইয়ের সাথে পার্সোনাল গন্ডগোল ছিল। রামকমতুপুরের কিছু মানুষ যারা ইজারাদার, তাদের সাথে একটা গন্ডগোল ছিল। আজাদ ভাই তার লোকজন নিয়ে বাস স্ট্যান্ডে তাদেরকে আঘাত করে। পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রকাশ্য দিবালোকে থানার গেটের সামনে আজাদ ভাই নামাজ পড়ে বের হওয়ার পর তাকে আঘাত করে এবং তাকে গুরুতর আহত করে এবং তার মাথার হাড্ডি ভেঙে দেয়। এটা নিছক একটা চাঁদাবাজি কেন্দ্রিক একটা ঘটনা। এটা জামাত ইসলামের সাথে কোনো লেশমাত্র সম্পর্ক নেই, যদিও তারা জামাতকে মিথ্যা মামলায় জড়িয়েছে। আমাদের আতাউর ভাই যুব বিভাগের সভাপতি এবং ইসলাম আলামিন ভাই আমাদের যুব বিভাগের সেক্রেটারি এবং আমাদের আব্দুল বারি ভাই উল্লাপাড়া উপজেলা জামাতের অফিস সম্পাদক, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের নামে স্লোগানও আমরা দেখেছি। আমাদের উপজেলা আমিরের নামে স্লোগান দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের নামে বিশ্রী স্লোগান দেওয়া হয়েছে, যেটা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কথাই মনে করে দেয়। আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে জামাত ইসলামকে প্রতিদ্বন্দ্বী ভেবেছিল এবং জামাত ইসলামকে যেভাবে তারা আঘাত করেছে, ঠিক এখন আমরা সেভাবেই দেখতে পাচ্ছি। এই বিএনপিও জামাতের পিছনে উল্লাপাড়ায় এরকম লেগেছে। উল্লাপাড়ায় না, সারা বাংলাদেশেই একটা লজ্জাজনকভাবে তারা আমাদের সমালোচনাগুলো করছে এমন গাদামি করে করছে যেগুলো আসলে কোনো এভিডেন্স নাই, যেগুলোর আসলে কোনো মানে জামাত সম্পর্কে যারা যে অভিযোগ করছে আসলে সেগুলো প্রমাণিত হচ্ছে না জনগণের কাছে। জনগণ তাদের এই অভিযোগ, জনগণ তাদের এই কথাকে হাস্যকরভাবে নিচ্ছে। নূর মোহাম্মদ আনসারী আমার ছোট ভাই, এলাকার সম্ভবত হাফিজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে? আচ্ছা, হাফিজ আমি মনে করছি, দেখি হাফিজ চিনছি না আমি। হাফিজের বিরুদ্ধে কি ব্যবস্থা নাও? হাফিজ কোন হাফিজ? ও সম্ভবত দুর্গানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার একটা বক্তব্য নাকি আছে, রফিকুল ইসলাম খান সাহেবকে কটূক্তি করেছে, তার বাবাকে কটূক্তি করেছে। যদিও আমি আসলে ততটা জানি না, তার সাথে কথা হয় নাই আমার। তবে এই ব্যাপারে যদি সে আসলে রফিকুল ইসলাম খানের ব্যাপারে যদি কটূক্তি করে থাকে, তাহলে এটা তার অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা হবে কেন? সেই খুব ভালো জানে যে রফিকুল ইসলাম খানকে যদি সে গালি দেয়, রফিকুল ইসলাম খান সাহেবকে যদি সে গালি দেয়, জামাত ইসলামকে যদি সে গালি দেয়, তাহলে পিতাকে যদি কেউ অস্বীকার করে, নূর মোহাম্মদ আনসারীর কথাটা জবাব দিচ্ছি, যে পিতাকে কেউ অস্বীকার করে, ধরো যে কেউ যদি তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে, তাহলে সে জারার সন্তান। আর রফিকুল ইসলাম খানকে হাফিজ ভাই যদি গালি দিয়ে থাকে, তাহলে অকৃতজ্ঞতা হবে। এবং জামাত ইসলামকে যদি সে গালি দিয়ে থাকে,
তাহলে আজকে যে সে মেম্বার হয়েছে এবং আজকে যে চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হয়েছে, এটা সম্পূর্ণ জামাত ইসলামের লোকজনের কারণে এবং জামাতের ভোটের কারণে সে মেম্বার হিসেবে হয়েছে। কারণ আমাদের মনোহরা কেন্দ্রে 40 থেকে 45টা ভোটের উপরে কখনো বিএনপি ভোট পায় নাই। সুতরাং সে যে 13, 1400, 1200, 1300 ভোট পেয়েছে, এটা সব জামাত ইসলামেরই ভোট। 14 ভোট সেখান থেকে যদি বাদও দেওয়া যায়, 40 ভোট সেখান থেকে যদি বাদও দেওয়া যায়, তারপরেও বাদ বাকি ভোটে সে মেম্বার হয়েছে। মেম্বার থেকে সে সুযোগে চেয়ারম্যান হয়ে গেছে এবং চেয়ারম্যান ক্ষেত্রে আমরা কিন্তু আপত্তিও করি নাই। আমরা যদি ভেটো দিতাম, সে কিন্তু চেয়ারম্যানটা হতে পারতো না, এটা তার তলানি থাকা উচিত। তবে তার এই কথার সমুচিত জবাব দেওয়া হবে সময় আসলে ইনশাআল্লাহ। অনেকেই কমেন্ট করছেন, রফিকুল হাসান ভাই, আমি ঢাকাতে যে জায়গায় থাকি সেখানে আজ বিএনপির কিছু সাদা তোলা নিয়ে নিজেদের মধ্যেই সেই রকম মারামারি করছে। আসলে আমরা আজকে তো অনেক নিউজ দেখছি, বিএনপির এই যে নিউ মার্কেটে চাঁদাবাজি করতে গেছিল, সেখানকার ছাত্র দলের লোকজনকে আচ্ছা মতো ধরে পিটায় গণদোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করছে। এবং দেখছেন কাজী রুহুল আমিন সাহেব, তিনি বলছেন এটা আসলে শোডাউন না, এটা হলো দাওয়াতি দশক পালন করার জন্য আগামীকাল দুর্গানগর ইউনিয়ন জামাত ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি ব্যাপক একটা আয়োজন হবে এবং এই দাওয়াতি দশকের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ আমাদের টোটাল ইউনিয়নে আরো ছড়িয়ে পড়বে এবং দলে দলে এখানে মানুষজন যোগদান করবে। নূর মোহাম্মদ আনসারী লিখছেন, আজাদ ভাই কে মারলো সেই বলছিলাম ভাই, আজাদ ভাই কো? হাফিজ ভাই, আচ্ছা, হাফিজ ভাইয়ের কথা বলতেছো। হাফিজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই হাফিজ ভাইকে রিমান্ডে নিয়ে এসেছিল সদর থানায়, সেখানে আমাদের যোগাযোগ হচ্ছে। এরপরে তার সার্বিক ব্যাপারেই খোঁজ খবর নেওয়া হচ্ছে। হাফিজ ভাই তো আমাদের কর্মী। হ্যাঁ, ওরা তো যদিও সে একটা অপরাধ করেছে, তার পরেও তো সে জামাত ইসলামের কর্মী। এই জন্য তার জন্য তো আমাদের ব্যবস্থা থাকবেই এবং আমাদের জামাতের উপজেলা আমিরের পক্ষ থেকে তার ব্যবস্থা আছে এবং রফিকুল ইসলাম খান ভাই নিশ্চয়ই অবশ্যই তাকে খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমি তবে এটা জানি না দিচ্ছেন কিনা, তবে হচ্ছে ইনশাল্লাহ। আমি যতটুকু নিউজ পেয়েছি তার বিষয়ে খোঁজ খবর আছে, একদম আমাদের রাডারের বাইরে নাই। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম উল্লাপাড়ার সমসাময়িক রাজনীতি নিয়ে, কথা বলছিলাম উল্লাপাড়ার সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে, কথা বলছিলাম আমার ইউনিয়ন দুর্গানগর ইউনিয়নের রাজনৈতিক কৃষ্টি কালচারকে নিয়ে। রাজনৈতিক কৃষ্টি কালচার এতদিন আমাদের দুর্গানগর ইউনিয়নে সুন্দর একটি রাজনৈতিক কৃষ্টি কালচার ছিল, সহ অবস্থান ছিল সবার সাথে, কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ এটাকে নষ্ট করে দিয়েছে। সেই সংস্কৃতির পথই ধরছে বর্তমান বিএনপি। যেটা জনগণ মনে করে এটা আমার কথা নয়, জনগণই এটা মনে করছে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। এবং যারা চেতনার ব্যবসা করছে, ৭১-এর যুদ্ধের চেতনা এবং জামাত শিবিরকে রাজাকার বলছে, আর বাঙালি মানে রাজাকার বলতেই প্রকৃত দেশপ্রেমী বোঝায়। এবং যেটা বিগত 2024 সালের 5 আগস্টে প্রমাণিত হয়েছে, যারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার, এই স্লোগান দিয়ে মানুষ এখন গর্বিত হয়। কারণ রাজাকার মানেই দেশপ্রেমিক, রাজাকার মানেই খাঁটি বাংলাদেশের নাগরিক। আর যারা ৭১-এর চেতনা নিয়ে ব্যবসা করে, মনে করবেন ওরা ইন্ডিয়ান লেসপেন্সার, ইন্ডিয়ান তাবেদার, ইন্ডিয়ান পা চাটা গোলাম। দুর্গানগর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে বলছে, কালকে কি কর্মসূচি আছে প্রচার করুন। আগামীকালকে কর্মসূচি আছে হলো আমাদের দাওয়াতি দশক হিসেবে সারা ইউনিয়ন ব্যাপী সুন্দর হুন্ডার শোডাউন হবে। আপনারা সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এমবি সরকার লিখছেন, ভাই আজাদ ভাইয়ের উপর হামলাকারী বিএনপির কেউ গ্রেপ্তার হয়েছে কিনা? এ পর্যন্ত আমাদের জানা মতে তারা কেউ গ্রেপ্তার হয় নাই, তবে আশা করছি আইনের গতিতে চলবে, এখানে কারোর কোনো হস্তক্ষেপ চলবে না। আইন যেভাবে চলবে, আইন তার নিজ গতিতে চলবে ইনশাআল্লাহ। তো আমাদের কাছে জানা মতে এ পর্যন্ত কোনো গ্রেফতার হয় নাই। সম্মানিত দর্শক মন্ডলী, কথা বলছিলাম 2008-এর নির্বাচন নিয়ে, মনে আছে কি আপনাদের? 2008-এর নির্বাচনে রফিকুল ইসলাম খান 1 লাখের মতো ভোট পেয়েছিল। কেন পেয়েছিল, কিভাবে পেয়েছিল এবং সেই সময় প্রতিদ্বন্দ্বী এবং ডিজিটাল কারচুপির মাধ্যমে কিভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল,
সেটা আমরা জানি। এবং সে সময় আমরা মাঠে ময়দানে দেখেছি বিভিন্ন এলাকায় রফিকুল ইসলাম খানের কি জনপ্রিয়তা ছিল, এবং আমরা সেবার মনে করেছিলাম রফিকুল ইসলাম খান কিন্তু নিঃসন্দেহে এমপি হয়ে যাবেন, কিন্তু ডিজিটাল কারচুপির মাধ্যমে সেবার তাকে হারিয়ে দেওয়া হয়েছিল শফিকুল ইসলাম শফির কাছে। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখায় কি কোনো কর্মসূচি আছে? হ্যাঁ, আগামীকাল কর্মসূচি আছে। আলাউদ্দিন কমেন্ট করেছিল যে আগামীকাল ওদের হুন্ডা শোডাউন আছে এবং সেটা মনোহরায় শেষ হবে, সারা ইউনিয়ন ঘুরে মনোহরায় যায় সেটা শেষ হবে ইনশাআল্লাহ। এটা তুমি ওদের কাছে একটু ভালো করে শুনে নাও, তাহলে তোমাদের লোকেশনটা ভালো করে পেয়ে যাবে। আগামীকাল একটা হুন্ডা শোডাউন আছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়নের পক্ষ থেকে, এবং এটা ব্যাপক শোডাউন রূপ নেবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন এটা কতটা শক্তিশালী আমাদের বিপক্ষে দলের বন্ধুরা সেটা ভালো জানেন, তারা ভালো বুঝতে পারবেন। এবং আগামীকাল তাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি, আসেন আমাদের সাথে হুন্ডা শোডাউনে, একটু ঘুরে ঘুরে এলাকাটা ভালো করে দেখেন, আর নিরপেক্ষ দৃষ্টিতে যোগ্য দল, যোগ্য মানুষের কাছে, যোগ্য আদর্শের কাছে ফিরে আসেন। আব্দুর রাজ্জাক লিখেছেন, ভাইয়া আপনি প্রত্যেকদিন বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি নিয়ে আলোচনা করবেন, আপনার সাথে পাশে থেকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আসলে প্রত্যেকদিন আলোচনা করা হবে কিনা সময় কম পাই, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন থেকে নিয়মিত আপডেট পাবেন, নিয়মিত ভিডিও পাবেন, এবং বিভিন্ন অসঙ্গতির বিষয় নিয়ে কথা হবে, বাংলাদেশ জামাত ইসলামের বিষয় নিয়ে কথা হবে, অন্য অন্য তুলনামূলক যে রাজনৈতিক ভাইরা আছে তাদের উপর কথা হবে ইনশাল্লাহ। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাকে এই পথে নিয়ে এসেছিল, এবং ছোটবেলা থেকেই এই আদর্শেই লালিত হয়েছি। আমার গ্রামের বাড়ি হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দুর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রাম। মনোহরা মানে জামাত ইসলামের ঘাঁটি, যেখানে 2018 সালে রফিকুল ইসলাম খান ফার্স্ট হয়েছে। অনেক শুনলে এটা আটকে ওঠে যে কিভাবে সম্ভব, 2018 সালে রাত্রে চুরি করেছে, দিনে ডাকাতি করেছে, পুলিশ প্রশাসন দিয়ে মানুষকে তো ভোটই দিতে দেয় নাই, তারপরে রফিকুল ইসলাম খান মনোহরায় কিভাবে ফার্স্ট হলো? হ্যাঁ, এটা আমার কিছু জানবাজ কর্মী ছিল যারা জীবনকে বাজি রেখে মনোহরাতে রফিকুল ইসলাম খানকে ফার্স্ট করেছে। তাদের একটাই কথা ছিল, সারা বাংলাদেশে কি হবে জানি না, কিন্তু মনোহরাতে ভোট হতে হবে, মনোহরাতে রফিকুল ইসলাম খানকে ফার্স্ট ডিক্লেয়ার দিয়ে যেতে হবে, এবং সেটা হয়েছিল ইনশাল্লাহ। যে রেকর্ড কেউ করতে পারে নাই, এটা আমাদের মনোহরাবাসীর গৌরব। অনেকে দেখছেন, রহম আলী ভাই আছেন, আমার প্রিয় ছোট ভাই। নুর ইসলাম লিখেছেন, দুঃখজনক বিষয় হলো 2008 সালের নির্বাচনে আমাদের প্রিয় নেতা আলহাজ রফিকুল ইসলাম খানই বিজয়ী হয়েছিল, কিন্তু ভোট কারচুপির মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের এমপি হয় শফিকুল ইসলাম শফি। ধন্যবাদ তোমাকে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। নূর মোহাম্মদ খুব সুন্দর একটা কমেন্ট করছে। আসলে 2008 সালের নির্বাচনে রফিকুল ইসলাম খান কিন্তু ফার্স্ট হয়েছিল, এবং তার ব্যাপক তিনি ভোট পেয়েছিলেন। এবং যেটা পরবর্তীতে আমরা শুনতে পেলাম যে একটা ভোটের বান্ডিলের উপরে নৌকা, নিচে নৌকা, মাঝখানে সব দাঁড়িপাল্লার ভোট, এরকম করে পেটি করে করে সেগুলো গোনা হয়েছিল, সবগুলো ছিল রফিকুল ইসলাম খান সাহেবের ভোট। তো যাই হোক, রফিকুল ইসলাম খান মানে উল্লাপাড়া সরঙ্গাবাসীর হৃদয়ের স্পন্দন, সাধারণ খেটে খাওয়া মানুষের হৃদয়ের স্পন্দন, সাধারণ খেটে খাওয়া মানুষ যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আমাদের আগামীর সম্ভাবনা, আমাদের কান্ডারি মাওলানা রফিকুল ইসলাম খান। রহম আলী সরকার আমার প্রিয় ছোট ভাই, তিনি আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহম আলী, খুব ভালো আছি, খুবই ভালো আছি, তোমাকে খুব মিস করি। তুমি চাকরির সুবাদে ঢাকা থাকো সেটা আমি জানি, তোমাকে খুব মিস করি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখে। তোমার ছেলে কেমন আছে জানিও মেসেজ করে, তোমার ছেলেটাকেও মিস করি আর কি। তো বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতা আছে বিভিন্ন এলাকায়, কিন্তু আমাদের উল্লাপাড়াবাসী, সরঙ্গবাসী গর্ব, রফিকুল ইসলাম খানকে আল্লাহ রাব্বুল আলামিন এই থানায় জন্মগ্রহণ করিয়েছেন। আসলে রফিকুল ইসলাম খান এই আমাদের উল্লাপাড়ার জন্য যে কত বড় নিয়ামত এবং কত বড় আসলে যে প্রাপ্তি আমাদের, এটা আসলে যারা তার সম্পর্কে ভালো করে জানে তারাই ভালো জানে। আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনার কি কি প্ল্যান আছে? তিনি বলছেন, আসলে সারা উল্লাপাড়া নিয়ে আমার প্ল্যান আছে। এই উল্লাপাড়াকে আদর্শ
মডেল একটি এলাকা হিসেবে আমি রূপান্তরিত করতে চাই এবং এখানে উন্নয়নের ফাল্গুধারা আমি বয়ে দিতে চাই। অধিকারহীন মানুষের অধিকার দিতে চাই। এখানে যারা বিচারের নামে প্রহসন, বিভিন্ন হয়রানি, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির শিকার হয়েছেন, এইসব বিষয় থেকে উল্লাপাড়াকে আদর্শ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাজনৈতিক যে কৌশল এগুলো মুক্ত, রাজনৈতিক হিসিং মুক্ত একটি আদর্শ উল্লাপাড়া আমি দিতে চাই। এমডি কুরবান আলী চাচা আমেরিকা আজকে বুঝতে পারলাম না কেন। কুরবান আলী সাবেক ফুটবলার মনোহরার, তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে, আপনারা সবাই ভালো আছেন তো? বাতিজি ভালো আছে, সবাই খুবই ভালো আছে, দোয়া করো ইনশাআল্লাহ। আর ঈদের মধ্যে আল্লাহ যদি হায়াত দেয় দেখা হবে আগামী ঈদুল আজহায়, এবং গ্রামে দেখা হবে সবার সাথে। তোমাদেরকে অগ্রিম দাওয়াত রইল ইনশাল্লাহ এসো। আর এবার ঈদে রফিকুল ইসলাম খান সাহেব ইনশাল্লাহ অবশ্যই মনোহরাতে আসছেন। সম্মানিত দর্শক মন্ডলী, কথা বলছিলাম উল্লাপাড়ার রাজনীতি নিয়ে, কথা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে, কথা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে নিয়ে। উল্লাপাড়া মানুষের আস্থাভাজন, উল্লাপাড়া মানুষের হৃদয়ের স্পন্দন, উল্লাপাড়া সলঙ্গার গর্ব রফিকুল ইসলাম খান। এমডি গোলাম রব্বানী তিনি লেখেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কালকে শোডাউনে আমাদের দাওয়াত দিলেন না তো, আমরা কি যেতে পারবো? আসলে এটা আমার ইউনিয়নের, দুর্গানগর ইউনিয়ন জামাত, তোমরা আসো, অবশ্যই দাওয়াত ভাই হিসাবে বাইরের এলাকায় আসবে, এটা তো স্বাভাবিক। তবে দুর্গানগর ইউনিয়ন জামাতের কাল শোডাউন দেখার জন্য হলেও আসতে পারো, মজা পাইবে, মজা পাইবে। এই জন্য তোমাকে বলছি রব্বানী তুমি চলে আসো। রব্বানী আমার খুব কাছের ছোট ভাই, স্নেহের, এখন সে অনেক আমার চুল লম্বা হয়ে গেছে। আমাদের কবি শামীম ভাইয়ের ছোট ভাই, ওর জন্য শুভকামনা। পঞ্চক্রোশী ইউনিয়নের ওরা তো, যেহেতু জামাত ইসলামের দুর্গানগর ইউনিয়নের শোডাউন, তবে তোমরা আসো, তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো ইনশাআল্লাহ। কাল শোডাউন না, এটা আমাদের দাওয়াতি দর্শক, এটা কিন্তু জামাত ইসলামের শোডাউন না। হুন্ডা শোডাউন তো সেই রফিকুল ইসলাম কাজ যেদিন প্রথম ঢুকছে সেই দিন শোডাউন ছিল, এরপরে তো আমাদের দাওয়াতি দর্শক চলছে। আমাদের দাওয়াতি দর্শকের অংশ হিসেবে সারা ইউনিয়ন ব্যাপী দাওয়াতি দর্শকের যে কার্যক্রম সেটা চলবে ইনশাআল্লাহ। নূর মোহাম্মদ, আমি তোমাকে চিনেছি, তোমার চেহারা আমার স্পষ্ট মনে আছে। তোমার আব্বা আমার খুব কাছের একজন, আমার তৈয়ব ভাই, তাকে আসলে ভুলি নাই। তোমাদের বাড়ির নিচে 5 তারিখের পরে একটা প্রোগ্রামে আমি আলোচনায় তোমার আব্বার কথা বলছি যে আসলে এখানে আসলে তোমাদের বাড়ির নিচ থেকে আমরা আসলে পিকনিক করার জন্য রাস্তার দিকে যাইতাম এবং তোমাদের বাড়িতেই সবকিছু থাকতো। তোমার আব্বা অসুস্থ থাকা সত্ত্বেও সব রকম রিস্ক তিনি নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগ কবুল করুন। আমাদের তৈয়ব ভাইরা আছে বলেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে এত শক্তিশালী। তৈয়ব ভাইয়ের কথা বলতে হয়, বালসাবাড়ির, যিনি অসুস্থতায় ছিলেন। আমরা যখন আন্দোলন সংগ্রাম করি 13 সালের 14 সালের যে আন্দোলন, সাঈদী মুক্তর আন্দোলন থেকে শুরু করে যে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, আমরা বালসাবাড়ি কেন্দ্রিক, বালসাবাড়ি বাজার কেন্দ্রিক আমরা পিকেটিং এর স্থান করেছিলাম এবং সারা বাংলাদেশে এটা পরিচিত ছিল। আমাদের সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে 2টা স্পট, যেটা হলো আপনার রিস্ক ঘোষণা করেছিল তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, তার মধ্যে একটা হলো বালসাবাড়ি বাজার, এই অঞ্চল। তো সেখান থেকে আমরা পিকেটিং করতাম। আমাদের তৈয়ব ভাই আমাদেরকে ব্যাপক সহযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ব ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কুরবান আলী, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চাচা, তোমাকে মিস করি। আমাদের গ্রামের কিছু সাবেক জামাত নেতাদের মিস করি, যেমন মিস করি আমাদের মন্ত্রী ভাইকে। তার মতো খালেস সাদা মানুষ, তো ভালো মানুষ, এত নিরহংকারী মানুষ আমার চোখে আর পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই মন্ত্রী ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আসলে অনেক মানুষ হারিয়ে গেছে পৃথিবী থেকে,
যাদেরকে আসলে আমরা খুব স্মরণ করি, বিশেষ করে এই সুদিনে। এক সময় যেখানে আমাদেরকে নিজেদের বাড়িতে ঘুমাতে দেওয়া হতো না, এক সময় যখন আমরা নিজের এলাকায় যেতে পারতাম না, আমাদের মুরব্বীগুলো আমাদের ধরে ধরে কান্না করতো, আমাদের দেখে চোখের জল ফেলতো। সেই সব দিনগুলো আমরা পেরিয়ে এসেছি। আমরা পুলিশের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করেছি। আমরা উল্লাপাড়ার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী একাই একশোর ভূমিকা পালন করেছে। এখানে কারোর সহযোগিতার প্রয়োজন হয় নাই, কারোর সহযোগিতার প্রয়োজন হয় নাই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া থানা শাখায় কি 2018 নির্বাচনে দেখিয়েছি, 2008 নির্বাচনে দেখিয়েছি, 91 নির্বাচনে দেখিয়েছি, সব নির্বাচনে দেখিয়েছি। এবং বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়ায় কি এটা খুব ভালো করেই জানে। আমাদের শহীদের রক্তে রঞ্জিত উল্লাপাড়ার ভূমি। সুতরাং এই ভূমিতে গর্তে লুকানো ইঁদুরগুলো যদি এই সময়ে যদি আস্ফালন করেন, তাহলে এটা আপনাদের জন্য সুখকর হবে না, এটা আপনাদের রাজনৈতিক দেউলিয়াত্বর প্রমাণই বহন করবে। আপনারা নিছক একটা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সারা উল্লাপাড়াময় যে নৈরাজ্য শুরু করে দিয়েছেন, যে আওয়ামী ফ্যাসিস্টদের মিছিলকে আপনারা কপি করে হাইজ্যাক করে যেটা সারা এলাকায় ছড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভেঙে দিচ্ছেন, বাংলাদেশের সাধারণ কর্মীদের গায়ে আঘাত করছেন, মনে করতেছেন যে আমাদের সক্ষমতা নাই, আপনাদের পিটিতে পারে না, আপনাদের সাইজ করতে পারে না। এটা কি আপনারা মনে করতেছেন? এটা জামাত ইসলামের কর্মীরা এটা মনে করেন। জামাত যদি ইচ্ছা করে একদিনে সবগুলো করাতন নদীতে যমুনা নদীতে চুবাইতে পারে, কিন্তু আমাদের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান এই সংঘাতের রাজনীতি কখনো চান না। যে বিগত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিল, আমাদের কিছু বিএনপির ভাইয়েরা, তারা এই আমাদের চক্ষুশূল হোক, কিন্তু যারা সুযোগ সন্ধানী, আমরা কার ইন্ধনে উল্লাপাড়াতে সাধারণ বিএনপির জনগণকে মাঠে নামানো হয়েছে, এটা আমাদের কাছে সুনির্দিষ্ট সুন্দর করে তথ্য আছে। কারা কথা বলছেন, কি কথা বলছেন, সমস্ত ডেটাই আমাদের কাছে আছে। যারা আজাদ ভাইয়ের এই ঘটনাকে আপনার তিল থেকে তালে পরিণত করেছেন, একটা চাঁদাবাজি কেন্দ্রিক, ব্যক্তিগত একটা সংঘর্ষ কেন্দ্রিক, দলীয় গুড় যেখানে আপনারা মিশাচ্ছেন, মনে করছেন এই গুড় মেশালে সারা এলাকার জনগণ আপনাদের পিছনে যাবে। জনগণ অত বোকা না ভাই, এটা ডিজিটাল যুগ। এটা মনে করবেন সেই 2090 দশক না, 90 দশক না, যে একটা মিথ্যা গুজব তুলে আবু বকর রহমতুল্লাহ আলাইকে হারাই দিবেন। এটা রফিকুল ইসলাম খানের এলাকা, এটা রফিকুল ইসলাম খানের উল্লাপাড়া, মাথায় রাখবেন সবসময়। এটা জামাত ইসলামের এলাকা। উল্লাপাড়ার মাটি সবসময় জামাতের ছিল এবং আছে এবং থাকবে। আপনারা যদি মনে করেন যে এই আমরা বেশ কয়েকটা মিছিল করলাম, উল্লাপাড়াতে বড় বড় ঘোষণা দিচ্ছেন মাইকে, জামাতকে অবঞ্চিত ঘোষণা করলাম, আরে মিয়া, জামাতকে অবাঞ্ছিত ঘোষণা করার আপনারা কারা? জামাত যদি ইচ্ছা করে উল্লাপাড়ার মাটিতে একজনও পা ফেলতে পারবেন না। কিন্তু রফিকুল ইসলাম খান আমাদেরকে কখনো এই শিক্ষা দেয় নাই, বাংলাদেশ জামাত ইসলামে কখনো এই শিক্ষা দেয় নাই যে গাধাগুলোর প্রয়োজনায় পা দিয়ে ওদের সাথে আমরা সংঘর্ষ করি। আমরা সংঘর্ষ করলে কি কি হবে শোনেন। আমরা যদি তাদের সাথে সংঘর্ষ করি, কয়েকটা জিনিস ক্ষতি হবে। সাধারণ মানুষের জালমাল ক্ষতি হবে, আমাদের সুতায় ওরা দোকান ভাঙচুর করবে, উল্লাপাড়ার প্রত্যেকটা মার্কেট জ্বালায় দেবে, উল্লাপাড়ার প্রত্যেকটা মার্কেটে লুটপাট করবে, যেটা আমরা দেখেছি 5ই আগস্টের পরে। যারা নিজেরা গন্ডগোল করে, গ্রাম গন্ডগোল করে, বিএনপির 2 গ্রুপ গন্ডগোল করে, আওয়ামী লীগের সুতা দিয়ে 5ই আগস্টের পরে উল্লাপাড়াতে নৈরাজ্য সৃষ্টি করেছিল, বেশ কিছু দোকান পুড়িয়ে দিয়েছিল, লুটপাট করেছিল। সেই সংকটময় মুহূর্তটা একমাত্র প্রতিরোধ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। রফিকুল ইসলাম খানের নির্দেশে জামাত ইসলামী সেটাকে প্রোটেকশন দিয়েছে, রফিকুল ইসলাম খানের নির্দেশে জামাত ইসলাম সেটাকে ট্যাকেল দিয়েছে। এদিন কারা কি করেছে, কারা কত ঘুষ চেয়েছে, কারা কত ফিকির করেছে, সব আমাদের চোখের সামনে, এই আমার চোখের সামনে। সেদিন বিএনপির যারা নেতা ছিল তারা কি করেছে আমরা দেখি নাই, সব আমরা দেখছি। সুতরাং উল্লাপাড়ার মাটিতে যদি মনে করেন যে জামাত ইসলাম ভাষা বানা, তাহলে এটা আপনার বোকার স্বর্গে বাস করছেন। উল্লাপাড়ার মাটি রফিকুল ইসলাম খানের ঘাঁটি, উল্লাপাড়ার মাটি বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি। এটা শুধু যদি মনে করেন 2008 সালে রফিক ভাই নির্বাচন করছে সেই তখন থেকে, ভুল কথা। এটা যুগ যুগ ধরে পাকিস্তান আমলের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়াতে শক্তিশালী, এটা ভুলে যাবেন না। তো তাই যাদেরকে বলছি, যারা অতি উৎসাহী হয়ে
এই কাজগুলো করছেন, এই কাজগুলো এখনো সময় আছে, আপনার থামিয়ে দিন। কারণ জামাতের ঝড় শুরু হলে আপনারা কিন্তু সেই আওয়ামী সরকারের সময় যেরকম ভাবে গর্তে লুকাইয়াছিলেন, এদুরের মতো আবার কিন্তু গর্তে যেতে হবে। কারণ আপনারা যে আদর্শের রাজনীতিতে উল্লাপাড়া শুরু করেছেন, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজ যেভাবে শুরু করেছেন, এটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ভাই। মানুষ আপনাদের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ, মানুষ আপনাদের এই রাহাজানিতে অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এখন বলতেছে এই আওয়ামী লীগের চেয়ে বেশি। সুতরাং এগুলো থামান। হ্যাঁ, এমডি আবু তালেব ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। মিল্টন ভাই, ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত আমার প্রিয় শিল্পী আবু তালেব ভাই, তাকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আবু তালেব ভাই বিগত নির্বাচনে 2008-এর নির্বাচনে রফিকুল ইসলাম খানের প্রচার প্রচারণায় ছিলেন। তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত দায়িত্বশীল ছিলেন। এবারও ইনশাল্লাহ আসবেন, দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত রইল আগামী নির্বাচনে রফিক ভাইয়ের এলাকায়। যদিও নিজের এলাকায় ব্যস্ত থাকবেন, তারপরেও একদিন হলেও সাপোর্ট দিয়ে ইনশাআল্লাহ। আপনাদের ব্যস্তময় সময় থেকে একটু সময় আমরা চাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমি কথা বলছিলাম উল্লাপাড়ার রাজনীতি নিয়ে, কথা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান সারা বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে, কথা বলছিলাম উল্লাপাড়ার গণমানুষের নেতা, সিরাজগঞ্জের প্রিয় নেতা, সিরাজগঞ্জের উত্তরবঙ্গের সিংহপুরুষ, আমাদের প্রিয় মুখ মাওলানা রফিকুল ইসলাম খানকে নিয়ে। এবং কথা বলছিলাম অতি সম্প্রতি একটা উল্লাপাড়ায় যে ঘটনা ঘটে গেছে, বিএনপির সাবেক সদস্য সচিব আমাদের আজাদ ভাইকে যারা নৃশংসভাবে আঘাত করেছে, এটা আমরা নিন্দাবাদ জানাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে এই দুঃখ প্রকাশ করা হয়েছে। আমাদের রফিকুল ইসলাম খান ভাই দুঃখ প্রকাশ করেছে। আসলে এই ঘটনাটা যারাই করেছে তাদের বিচার হওয়া উচিত। জেলা আমির সুন্দর করে প্রেস ব্রিফিং করেছে, প্রশাসন যখন তাকে ফোন দিয়েছে, আপনার জামাতের লোক, আমাদের জেলা আমির শুনতে পেয়েছে আমাদের জামাতের লোক আছে কেসে, তার সম্পর্কে হাফিজ সম্পর্কে তথ্য দিচ্ছে জামাত ইসলাম আমির, জেলা আমির তাকে সুন্দর করে নিয়ে এসে আইনি হাতে সোপর্দ করছে। এর চেয়ে কত ভদ্র দল আপনি চান? বাংলাদেশে রাজনীতিতে অনন্য নজির সৃষ্টি করছে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা। নিজের কর্মীকে একটি সংঘাত থেকে এরকম ভাবে আসলে কয়জন দিতে পারে বলেন? মারামারি করে আপনার কর্মী দোষী, আপনার নিয়ে পুলিশের হাতে তুলে দিলেন, এরকম মুখে বলা যায় কিন্তু করা খুবই কঠিন। এটা করিয়ে দেখিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম, এটাই রফিকুল ইসলাম খানের আদর্শের সৈনিক, বাংলাদেশ জামাত ইসলামের আদর্শের সৈনিক ভাই। সুতরাং যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলেন না, আমি তো অনেক বিএনপির ভাইকে আক্ষেপ করতে শুনে দেখি যে বিগত 16 বছর এদের মুখ দেখি নেই। এরা এসে বিএনপির সামনের ব্যানার দৌড় করে, বড় বড় চশমা কাইলে চশমা নিয়ে এরকম করে বডি টান করে দাঁড়ায়। অথচ এগুলো সবগুলো আওয়ামী লীগ স্পেন্সার ছিল, সবগুলো আওয়ামী সুবিধাবাদী লোক ছিল। একটার নামে মামলা নাই, সুন্দর করে ব্যবসা করছে, সুন্দর করে বাড়িতে থাকছে, কোনো ঝামেলা নাই। এখন এসে এরা দুধের মাসি হিসেবে উল্লাপাড়ার রাজনীতিতে আবির্ভূত হয়েছে। এরা মনে করতেছে যে কয়েকদিন দল ক্ষমতা থাক, চাঁদাবাজি করব, রাহাজানি করব, লুটপাট করব, যা ইচ্ছা তাই করব। সাধু সাবধান, এটা মনে রাখো উল্লাপাড়া রফিকুল ইসলাম খানের ঘাঁটি, এটা রফিকুল ইসলাম খানের এলাকা। সুতরাং এই দানাই পানাই করার সুযোগ জামাত ইসলামের লোক তোমাদের দিবে না। আর 2-3টা মিছিল করেই মনে করতেছে যে তোমরা উল্লাপাড়া দখল করে নিচ্ছ। জামাত ইসলাম যখন পঙ্গপালের মতো উল্লাপাড়া ঢুকবে, পালানোর গর্ত পাইবে না মিয়ারা ইনশাল্লাহ। সেটা আমাদের নেতা যদি নির্দেশ দেয় তখন টের পাইবে। নেতা অতি ভদ্র, তিনি সংঘর্ষ চান না, জাতীয় ঐক্যের স্বার্থে তিনি কিচ্ছু বলছেন না। কিন্তু আপনারা যে বেয়াদবি শুরু করেছেন, যে বেয়াদবি মিছিল, যে হম্বিতম্বি করছেন, আপনাদের আসলে জনগণের একটা সমুচিত জবাব দেওয়াই উচিত। আপনাদের সমুচিত একটা জবাব দেওয়াই উচিত, কিন্তু দিব না। জনগণ এবার দেবে আপনাদের ইনশাল্লাহ। এই জবাবটা আমরা আশা করছি জনগণের কাছ থেকে। ইনশাল্লাহ ভোটের ব্যালটের মাধ্যমে আপনাদের এই জবাবটা দেওয়া হবে ইনশাল্লাহ। জামানত নিয়ে টেনশনে থাকেন ইনশাল্লাহ, এবার জামানত পান কিনা এটা দেখেন, হারে হারে বুঝাই দেবে জনগণ এবার ইনশাল্লাহ। আমরা এইটাই আশা করছি। অনেকেই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার বকানি শুনলেন, অপ্রাসঙ্গিক কথা, অগোছালো কথা, যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবশেষে একটা কথাই বলতে চাই, একজন মুসলমান হিসেবে অবশ্যই আপনি জামাত ইসলামী করবেন, কারণ একজন মুসলমানের অবশ্যই ইসলামী দল করা ফরজ। নামাজ যেমন ফরজ, জিহাদ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ। এটা আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা। যদি এটাকে আপনি আমার এই কথাটাকে অবিশ্বাস করেন, অস্বীকার করেন, তাহলে আপনি কুফরি করবেন, আপনি ইসলাম থেকে খারাপ হয়ে যাবেন। সোজা কথা, বাংলাদেশের পৃথিবীতে দুইটা দল আছে, একটা হলো আল্লাহর দল, একটা হলো আল্লাহর দল, সোজা কথা। একটা হলো আল্লাহর আদর্শের দল, আল্লাহর আনিত বিধান, আর আরেকটা হলো মানব রচিত বিধান। এই পৃথিবীতে ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া আর যতগুলো দল আছে সবগুলো মানুষের রচিত। সুতরাং মানব রচিত কোনো দল একজন মুসলমান করতে পারে না। আর আমরা যেটা দেখেছি, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, বিভিন্ন মানব রচিত দল এই বাংলাদেশ শাসন করেছে, শোষণ করেছে, গিলে খেয়েছে, বিক্রি করেছে, পাচার করেছে। সুশাসন পায় নাই জনগণ। মানুষ ভালো শাসন, ভালো শান্তিতে থাকতে পারে নাই, সবসময় অশান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট, চাকরির বাজারে সিন্ডিকেট, সমস্ত জায়গায় সিন্ডিকেটে মানুষ আসলে ভেবাচাকা খেয়ে গেছে। আসলে কাদেরকে এই সোনার বাংলা আসলে হাতে তুলে দিবে, এটা মানুষ আসলে চিন্তিত। সেখান থেকে আমি বলতে চাই, অবশ্যই আপনারা বিভিন্ন দল দেখেছেন, বিভিন্ন মত দেখেছেন, এবার নিঃসন্দেহে বাংলাদেশ জামাত ইসলামীর কাতারে সামিল হয়ে যান। বাংলাদেশ জামাত ইসলামী এই প্রিয় জন্মভূমিতে, এই সবুজ শ্যামল জন্মভূমিতে আপোষহীন রাজনীতি করে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ রাজনীতি এবং আদর্শ নীতি এই বাংলাদেশে প্রচার করছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যোগ দিন। আর যারা উল্লাপাড়াবাসী আছেন, উল্লাপাড়াবাসীকে অবশ্যই দাওয়াত দিচ্ছে। আমাদের গর্ব, আমাদের প্রিয় নেতা, উল্লাপাড়া সলঙ্গাবাসী গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের নমিনি, আমাদের প্রার্থী। তিনি বিগত সময়ে নির্বাচন করেছেন। 2008-এর নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট আপনারা দিয়েছিলেন, কিন্তু ডিজিটাল কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবং 2018 সালের নির্বাচনের কথা আপনারা সবাই তো জানেন, দিনে চুরি, রাতে ডাকাতি, ছিনতাই, বিভিন্নভাবে। তারপরে রফিকুল ইসলাম খান ব্যাপক ভোট পেয়েছিলেন 2018 নির্বাচনে। মানুষ ভোট দিতে পারে নাই, যতটুকু সুযোগ পেয়েছে ততটুকুই কিন্তু মানুষ রফিকুল ইসলাম খান ছাড়া কোনো জায়গায় দেয়নি। ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন আসছে, আমাদের প্রিয় প্রার্থী আল্লাহ রফিকুল ইসলাম খান ভাইকে হায়াত দারাজ করুন, তিনি সুস্থ থাকুন। এবং আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাণের আশা, রফিকুল ইসলাম এখান থেকে এমপি হোক। রফিকুল ইসলাম খান ভাই এখান থেকে এমপি শুধু না, এখান থেকে ইনশাল্লাহ রেকর্ড সংখ্যক ভোট আমরা তাকে দেব, সেই উপহার হিসেবে তিনি মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এবং আমাদের অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে, এটা আমরা বিশ্বাস করি আমাদের রফিকুল ইসলাম খানের হাত ধরে। এই উল্লাপাড়াতে কোনো চাঁদাবাজ থাকবে না, থাকবে না কোনো লুটেরা মাফিয়া, থাকবে না কোনো টেন্ডারবাজ, থাকবে না কোনো বিচারের নামে প্রহসন, ঘুষ বাণিজ্য, কোনো অবৈধ জিনিস, মাদক চলবে না, রাহাজানি চলবে না। রফিকুল ইসলাম খান আদর্শ মডেল একটি উল্লাপাড়া করতে চায়। তো আপনারা রফিকুল ইসলাম খান ভাইয়ের সাথে থাকবেন আশা করছি। আবুতালেব খুব সুন্দর হয়েছে, মহান রব্বুল আলামিন আপনাকে যেন হায়াত দারাজ করে, আলহামদুলিল্লাহ, আমিন। রফিকুল ইসলাম আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। অনেকেই কমেন্ট করছেন। হাসমত আলী ভাই, একটা মোটরসাইকেল শোডাউন দেন, দরকার হলে সিরাজগঞ্জ সদর থেকে আমরা আসবো। আমি সিরাজগঞ্জ সদর থেকে বলছি। হাসমত আলী ভাই, সিরাজগঞ্জ সদর আমার শ্বশুর বাড়ি এবং সিরাজগঞ্জ সদরে আমি রাজনীতি করছি, ছাত্র শিবিরের রাজনীতি। সিরাজগঞ্জ শহর থেকে আমার পথচলা শুরু। ব্যতিক্রম শিল্প গোষ্ঠী পরিচালক ছিলাম এবং ক্যাম্পাস সভাপতি ছিলাম, ক্যাম্পাস সেক্রেটারি ছিলাম। যাই হোক, আগামীকাল হুন্ডা শোডাউন চলে না, জামাত ইসলাম শোডাউনের রাজনীতি পছন্দ করে না। জামাত ইসলাম দাওয়াতি দর্শক চলছে। তবে আগামীকাল আমার ইউনিয়ন, দুর্গানগর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে সুন্দর একটি দাওয়াতি দর্শক হুন্ডা নিয়ে ওরা বের হবে, সেটা আছে। সেটা আপনারা ইনশাল্লাহ ভিডিওতে আমি দিব, সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। এছাড়াও যারা কমেন্ট করেছেন, আরিফুল ইসলাম আমার ছোট ভাই, সেই বিদেশ থেকে আমাকে লিখেছে, একটা শোডাউন দেওয়া উচিত, তুই আয়, তোকে এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে আসবো এলাকায় ফুলের মালা দিয়ে,
যে আমাদের সেই নেতা দীর্ঘদিন হিজরত করে ওমানে ছিল, তাকে আমরা নিয়ে আসলাম। তো আসার দিন আমরা শোডাউন দেবো। তবে আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন সুন্দর একটি দাওয়াতি দশক পালন করছে এবং হুন্ডা নিয়ে তারা বের হবে। এটা হুন্ডা শোডাউন না, দাওয়াতি দশক পালন হবে, আগামীকাল হচ্ছে ইনশাল্লাহ। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেছেন ইনশাআল্লাহ অবশ্যই আগামীর দিন সম্ভাবনার, অবশ্যই রফিকুল ইসলাম খান উল্লাপাড়া থেকে বিজয়ী হবেন। কোরবানি লেখছে, তোমার কথা যতই শুনছি ততই ভালো লাগছে। তোমার চাচা তো, চাচাদের কথা তো ভাতিজেরা শুনলে ভালোই লাগবে বাবা, এটাই স্বাভাবিক, এটা হলো রক্তের বাঁধন, এই জন্যই তো ভালো লাগবে। হাসমত আলী ভাই, আপনি কথাগুলো সুস্পষ্ট, খুব ভালো লাগলো, তাই দোয়া করি আপনি দীর্ঘজীবী হন। আপনাদের দোয়াই আমার একমাত্র কামনা, একমাত্র বাসনা, একমাত্র প্রার্থনা, আপনারা দোয়া করবেন। আরিফুল ভাই আবার লিখেছিলেন, আসসালামু আলাইকুম ভাই, এত বছর ছাড় দিলে, এত ছাড় দিলে মাথায় উঠবে। ভাই আসলে ছাড় কতটুকু দেওয়া লাগবে আর কতটুকু দেওয়া লাগবে না এটা আমাদের সংগঠন খুবই ভালো জানে। আসলে ছাড় বলতে কি, ছাড় বলতে এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় বান্দাকে ছাড় দেন, আর রাজনৈতিকভাবে আমরা কিছু ছাড় দিই। তাদের এরকম হাঁস পালন করতে দাও যেমন তারা বলতেছে দর দর জামাত দর, শিবির দর, ধরে ধরে জবাই কর। সাধারণ মানুষ এগুলো শুনে কি বলতেছে জানো? এ বলতেছে আওয়ামী লীগ প্রো ম্যাক্স। আওয়ামী লীগ প্রো ম্যাক্স মানে আওয়ামী লীগ এরা কার্বন কপি করতেছে, ঠিক আছে, আওয়ামী লীগের মতোই আচরণ। সুতরাং জনগণই এটা জবাব দিবে, সুতরাং আমরা ওদের এইভাবে জবাব দেওয়ার দরকার মনে করি না। অ্যাডভোকেট আবু তালেব আখন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই, আসলে আবু তালেব ভাইকে কি বলবো, আবু তালেব ভাই একজন প্রেরণার নাম। তিনি আমাকে কমেন্ট করেছেন, ধন্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের দারুণ একজন নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক তুখোর ছাত্র নেতা এবং আমাদের মরহুম নমিনি অ্যাডভোকেট আবু বকর রহমতুল্লাহ আলাইহের খুব কাছের ছাত্র অ্যাডভোকেট আবু তালেব, সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে যিনি এখন দাপটের সাথে প্র্যাকটিস করছেন এবং ইসলামিক লয়ার্স কাউন্সিলের যিনি সভাপতি, ব্যতিক্রম শিল্পী গোষ্ঠীর যিনি সম্মানিত অভিভাবক, আমাদের অ্যাডভোকেট আবু তালেব আখন্দ ভাইয়ের দীর্ঘ হায়াত কামনা করছি। আর বিশেষ পরিচয় হলো আমার প্রিয় স্নেহের শহীদ মাহফুজ, শহীদ আনিসুর রহমান। শহীদ আনিসুর রহমান আবু তালেব ভাই, আসলে কথা বলার সুযোগ হয় না, আপনি যেহেতু ভিডিও দেখছেন আমি বলি। শহীদ আনিস, ওকে তো আমি সেরকম ভাবে রাজনীতিতে পাইনি উল্লাপাড়াতে। আমি 13 সালে তো শেষের দিকে চলে গেছি ঢাকাতে, 13তে 12 সেশন শেষ করে 13তে চলে গেছি। তখন তারপরে মনে হয় আপনার আনিস খুব অ্যাক্টিভ হয়েছে এবং সাথী হয়েছে। তা আমি তো ঢাকা মহানগরী পশ্চিম, তো আমাকে মেসেজ দিত মিল্টন ভাই আসসালামু আলাইকুম, জবাব দিতাম, মেসেজ দিতাম। তখন তো খুব লেখার ইয়ে ছিল, তো এই শহর নিয়ে কথা বলতো, আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলতো, বিভিন্ন পরিকল্পনা করতাম। তো এক পর্যায়ে তো কিভাবে হচ্ছে আন্দোলন কিরকম হচ্ছে এরকম কথা মতো হইতো। তো এইগুলো আমরা কনভারসেশন আবার সাথে সাথে ডিলিট করে দিতাম, কারণ গ্রেপ্তারের ভয় ছিল, কনভারসেশনে পাইলে ঝামেলা। শহীদ হওয়ার, আমার আনিস শহীদ হওয়ার 2 দিন আগে আমাকে মেসেজ করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আপনার খুব দেখতে ইচ্ছে করতেছে, আপনার খুব মিস করি সিরাজগঞ্জ শহরে। এখন এই কথাগুলো মনে হলে আসলে চোখের পানি রাখা যায় না। আমাদের এই পথ শুধু নামে মাত্র একটা নিছক দলের জন্য না, এটা একটা বিশাল আদর্শের একটা জায়গা, যেখানে শহীদ আনিসের মতো শহীদরা জীবন দিয়েছে, যে আন্দোলনের কারণে, যারা শত অত্যাচার সহ্য করেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আনিসের শাহাদাত কবুল করুক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। প্রিয় দর্শক মন্ডলী, আমি সেই আবু তালেব ভাইয়ের কথা বলছি, আমাদের শহীদ আনিসের গর্বিত মামা অ্যাডভোকেট আবু তালেব আখন্দ। তো যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, কথা বলছিলাম উল্লাপাড়া নিয়ে, উল্লাপাড়ার রাজনীতি নিয়ে, বিশেষ করে সিরাজগঞ্জ এলাকার রাজনীতির বিষয়গুলো নিয়ে। যখন একটি দল নিজেরাই দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে ইতিমধ্যেই, যারা ঘুষ বাণিজ্য, যারা দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে নিজের দল থেকেই বহিষ্কার করেছে নিজের জেলা পর্যায়ের
সাংগঠনিক সম্পাদক সহ সাবেক সভাপতি, বড় বড় লিডার, সাধারণ সম্পাদক, তাদেরকে বহিষ্কার। সেই দলের লোক একটা চাঁদাবাজের পক্ষ নিয়ে উল্লাপাড়াতে, তাও যদি সেই চাঁদাবাজির ঘটনা জামাত ইসলামের দলীয় কোনো বিষয় থাকতো, এখানে জামাত ইসলাম দলীয় কোনো বিষয়ই নেই, এখানে ব্যক্তিকেন্দ্রিক একটা ঘটনা। সেই ঘটনাকে তারা তিলকে তাল বানিয়ে সারা উপজেলাব্যাপী, সারা জেলাব্যাপী যে কর্মসূচি দিয়েছে, এটা লজ্জার, এটা ঘৃণার, এটা বিএনপির রাজনীতির জন্য দেউলিয়াত্বের। তারা যে কতটা দেউলিয়া হয়ে গেছে এখান থেকেই বোঝা যায়। কারণ তাদের কাছে আসলে তো কোনো ইস্যু নাই। কিসের ইস্যু নাই আমি বলি, আসলে রাজনীতির তো কোনো বিষয় তাদের নাই। কারণ চাঁদাবাজি করে, লুটপাট করে, হুমকি ধামকি দিয়ে, ওর কাছ থেকে কারে করে নিয়ে ওরা তো সমাজ থেকে বিতাড়িত হয়ে গেছে। সাধারণ জনগণ তো ওদের কাছে দেখতে পারতেছে না। লাগাতার ভাবে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। উল্লাপাড়ায় কিছুদিন আপনারা ভিডিও দেখছেন, আমার একটা ভিডিও, আকবর আলী কিভাবে একজন ইসলামী বক্তার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিভাবে কথা বলেছে। লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখেছে। গতকাল আপনারা দেখেছেন একটা ভিডিও, সাতক্ষীরায় একটা চেয়ারম্যান কবির বিন সামাদের জালসায় কিভাবে তার সাথে কথা বলেছে। ইসলামের কতটা বিদ্বেষীরা বর্তমান যদি যারা অনলাইনে আছে তারা টের পায়। এবং আমি একজন সাবেক বিএনপির যে রুল কবির রিজভী, তিনি ফেসবুকে দেখলাম, তিনি বলছেন যে সংবিধানের কোন ধারাতে, কথাটা শুনেন, তাহলে আপনার আইনের মানুষ, তা আমরা তো আইন বুঝি না, তা আমরা হলো সোজা বাঙালি। তো বলছে কোন ধারাতে এই সরকার বর্তমান ক্ষমতায় আছে। আমি প্রশ্নটা মানে হেডিংটা দেখে ভাই আমি ওটা গাইল পারবো না কি করবো এটাই বুঝতেছি না। তা আমার তখন মনে হলো যদি পাইতাম তাহলে আমি তো বলতাম যে আপনি সংবিধানের কোন ধারাতে এখন জেলের বাইরে? ও তো জেলের মধ্যে থাকার কথা ছিল, আর বাপরাই তো বাড়ি করছে। এই ছাত্ররা আন্দোলন করেই তো এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যে শুরু হয়েছে, কারা বসেছে? ছাত্ররা বসেছে। দেশের মানুষ ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার বসেছে। ইউনিসকে এসে বলছে যে আমি সরকার হবো, বর্তমান যারা আছে তারা কি বলছে আমি সরকার হবো। অথচ এরা ইন্ডিয়ান টোপ গিলে, এই বিএনপি টোটাল প্যাকেট বা ইন্ডিয়ার। এখন তারা এই ময়লা জামাত ইসলামের গায়ে লাগাতে চায়। তারা বলতেছে, এখন প্রচার করতেছে তাদের বট মিডিয়াগুলো, যে জামাত ইসলাম ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। থাপড়ানো উচিত। জামাত ইসলাম ইন্ডিয়ার কাছে বিক্রি হলো। জামাত ইসলাম যদি ইন্ডিয়ার কাছে বিক্রি হতো, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ, মুজাহিদ কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসিম আলী মিন্টু সহ যারা শহীদ হয়েছে, ফাঁসির কাষ্ঠকে যারা আলিঙ্গন করেছে, তারা যদি আপোষ করত, তারা শহীদ হওয়া লাগে? মন্ত্রী এমপি এই মজিবুল বসার মজবান্ডারের এত বড় প্যাট, এসব ফকা বাউন্ডারির হাসিনা কখনো মন্ত্রী দিত? কাছে টাইম তো জামাত ইসলাম যদি খালি যাইতো একদম প্যান করে দিত আওয়ামী লীগ। জামাত ইসলাম ওটা কেয়ার করে নাই মিয়া। বিএনপির অনেক বড় ভাইরা বিশাল বিশাল কথা বলেন যে 3% ভোট নিয়ে এই সাইদুর রহমান বাস্তু হয়, অনেকে বলে বিকাশ বাস্তু, যে আওয়ামী লীগের সময় চেম্বার অব কমার্সের ভাগ বাটোয়ারা পাইছেন ঠিক মতো। সব নিউজ আমরা ভাই জানি, এগুলো আমরা বলি না, দুর্নাম নিয়ে আমরা থাকি না। তিনি বলছেন জামাতের 3% ভোট, এত লাফালাফি, সে কি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে? আরে মিয়া, তোমরা কি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলাম ছাড়া যেতে পারবা? ফাজলামি করো। জামাত ইসলাম না হয় তোমরা এককভাবে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এই বাংলাদেশে দেখো না। এটা বিএনপিটা খুব ভালো করেই জেনে রেখো। ফাজলামির জায়গা পাও না। যতবার ক্ষমতায় আসছো জামাত ইসলামের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসতে পারো নাই মিয়া। একবার শুধু আসতে চাইছিলে, কান ধরে থাপড়ায় নামা দিছে। জামাত ইসলাম কি চেরো না? ফাজলামি করো মিয়ারা, উল্টা পাল্টা কথা বলো, ইতিহাস জানো না, সবগুলো নেশা করো। একগুলো তো একটু স্টাডি করে না তো। তাহলে ভাই একজনই স্টাডি করে না। আমি তো বিএনপি অফিসের সাথেই বাসা ভাড়া থাকছি। আপনার সিরাজগঞ্জে বিএনপির যে অফিস, তার সাথেই অ্যাডভোকেট আনিসুর উকিলের বাসায় আমি ভাড়া থাকছি। ও বিএনপির ওরা খালেদা জিয়ার কেক নিয়ে মারামারি করতো। আমি আশ্চর্য হয়ে গেছি, হ্যাঁ দলের আদর্শ, আহা কি আদর্শ। একদিন ওই দেখলাম ওই যে তালেব ভাই তো আসে, কিছু কথা বলা দরকার। আমাদের সাবেক একজন নেতার পিছনে পিছনে ঘুরত, আপনাদের অ্যাডভোকেট। পরে শুনলাম উনি নাকি বিএনপির যোগ দিছে, নামটা মেনশন করলাম না। তা আমি জানলা খুলে আছি,
যে দেখবো যে আসলে ওই বেটা আসে কিনা পার্টি অফিসে। দেখলাম যে বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, রঞ্জন ভাই আমাকে দাওয়াত দিছে যে পার্টি অফিসে আসিস, কেক কাটা হবে, জন্মদিন। তা আমি মুখে মুখে বললাম আচ্ছা ঠিক আছে যাবো না, কিন্তু আমি জানলায় টাকায় আসি দেখে বেটা আসে কিনা। দেখলাম যে আপনার সেই উকিল আসছে ভাই, আপনার সেই উকিল এসে ইঁদুরের মতো পিছনে বসে আছে, অর্থাৎ এই দলে যোগ দিয়ে এসে একটা কর্মীর মতো পিছনে বসে আছে, তার কোনো দামই নেই, তাও কিছু নেই না। আমি তখন চিন্তা করলাম হায় রে, তোর যে সম্মান ছিল জেলা আমিরের পিছনে পিছনে তো অন্তত ঘুরতে পারতি, আর এখানে এসে তোর কোনো দামই নেই। যাই হোক, তারা হয়তো বুঝবে। তো সম্মানিত উপস্থিতি, অনেক কথা বললাম। যারা জামাত ইসলামকে নেগলিসি করেন, জামাত ইসলামকে যারা খারাপভাবে নিচ্ছেন, জামাত ইসলাম পড়ে দেখুন, জামাত ইসলামের আদর্শে এসে দেখুন, অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি সঠিক পথ পাবেন। এমনি রুবেল হাই লিখেছেন, ভাইনা তোমাকেও হাই। আরিফুল লিখেছেন জুলাই আগস্টের মধ্যে আসবো, ধন্যবাদ। অনেক মিস করি ভাই মাহফুজ আর সাইদুল ভাইকে, আর সারাক্ষণ মনে পড়ে জান্নুন ভাই আর রেদওয়ান ভাইকে, আমাদের জীবন্ত শহীদ জান্নুন ভাই, যে বিগত আন্দোলন সংগ্রামে যে যার দুটি চোখই হারিয়ে ফেলেছে আমাদের ভাই। আবু তালেব ভাই বলেছেন খুব সুন্দর হয়েছে, মহান রব যেন আপনাকে নেখায় দান করেন, আমিন। রফিকুল ইসলাম, আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ, অবশ্যই আগামীর দিন সম্ভাবনার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার কথা শুনলেন, আমার সাথে ছিলেন, সবাইকে প্রাণঢালা অভিনন্দন, সালাম, সবাইকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং সেই সাথে ইসলামী আন্দোলনের প্রতি সক্রিয় হওয়ার জন্য, ইসলামী আন্দোলনের সাথে যোগ দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের পক্ষের লোক হওয়ার জন্য আহ্বান করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।